তাহলে আমরা আজকে রেজোনেন্স শুরু করতেছি। তো রেজোনেন্স টপিকটা আসলেই সুন্দর, কিন্তু যেটা যেভাবে করানো হয় সব জায়গায় যেরকম করানো হয় সেটা সরাসরি সার্কিট আঁকানো হয়। তো এই পাশে একটা আর থাকলো, এই পাশে একটা এল থাকলো, আর কি থাকলো, একটা সি থাকলো, ক্যাপাসিটর থাকলো, দেন 3টা সিরিজও থাকলো। আমরা সরাসরি বলে দিই এর ভোল্টেজ ওর ভোল্টেজ সমান, দেন প্রমাণের স্টেপ বাই স্টেপ আমরা করে যাই আর কি। তো আমরা আসলে ওভাবে যাব না, আমরা আগে রেজোনেন্সের অ্যাকচুয়াল সংজ্ঞা জানবো। যদি রেজোনেন্স পড়তেছি তাহলে রেজোনেন্সের বাংলা অর্থ হচ্ছে অনুনাদ। যদি আমি রেজোনেন্সের বাংলা খুঁজতে চাই যে ভাই আমরা রেজোনেন্স পড়তেছি কিন্তু রেজোনেন্সের মিনিং জানি না, তাহলে যদি বলা হয় রেজোনেন্সের বাংলা অর্থ কী, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? অনুনাদ বলবো। মূলত সাউন্ডের টার্ম, তাই কি না? মূলত এটা কার টার্ম? সাউন্ডের টার্ম। কিন্তু আসলে রেজোনেন্স সাউন্ডে টার্মে ইউজ করা হবে। আমরা ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে পড়াশোনা করব, সেখানেও পড়াশোনা করা হচ্ছে। একইভাবে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম এবং কেমিস্ট্রি সবগুলোর রেজোনেন্স আমরা কভার করে দেব। তো রেজোনেন্সের অ্যাকচুয়াল সংখ্যা কিন্তু মানে খুব কম লোকই বলতে পারবে। যদি বলা হয় রেজোনেন্স আসলে বলতে কী বুঝি, তাহলে রেজোনেন্সের সেই সংখ্যাটা আমরা যদি ট্রাই করি, তাহলে রেজোনেন্সের অ্যাকচুয়াল সংজ্ঞা আসলে ইন জেনারেল রেজোনেন্সের ডেফিনেশন বলতে আমরা কী বুঝি। তুমি যখন সার্কিটে চলে আসবে তখন তোমাকে জিজ্ঞাসা করা হয় যে রেজোনেন্স বলতে কী বুঝি, তখন তুমি বলবা যখন এক্সএল আর এক্সি কী হবে, সমান হবে, তখন ওই সার্কিটের অবস্থাটাকে বলা হবে রেজোনেন্স কন্ডিশন। কিন্তু তুমি যখন আবার বায়োলজিতে যাবা বা কেমিস্ট্রিতে যাবা তখন দেখবে সংজ্ঞা আর এক রকম। তুমি যখন ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে যাবা তখন সংজ্ঞা আর এক রকম। তুমি যখন সাউন্ডে যাবা তখন দেখবা কি ওরা কি আবার আর এক রকম। তো মোটামুটি আমরা একটা ইন জেনারেল ডেফিনেশন খোঁজার ট্রাই করবো, এবং সেই ইন জেনারেল ডেফিনেশনটা হচ্ছে এরকমভাবে দেওয়া হচ্ছে: when a system or any parameter keeps on oscillating between two forms. যদি বাংলায় বলতে চাই তাহলে কি বলবো বলো? যখন কোন একটা সিস্টেম বা কোন একটা প্যারামিটার কেবল এবং কেবলমাত্র দুইটা ফর্মের ভেতর সে অসিলেট করবে, দুটো ফর্মে কী করবে? সে অসিলেট করবে। অসিলেট করা মানে কি? স্পন্দিত হওয়া, এবং সেটা দুটো ফর্মের ভেতরই হতে হবে, তাই কি না? দুটো কী হতে হবে? দুটো ফর্মের ভেতর হবে। এর মাঝেও কোনো আর ফর্ম নাই, এর বাইরে আর কোনো কি নাই, ফর্ম নাই। ওই দুটো ফর্মেই কী হবে? রূপান্তরিত হবে। আমরা যদি এরকম একটা সিস্টেম চিন্তা করি যে ভাই এই যে এরকমভাবে যদি বলা শুরু করি যে আমি কোনো কিছু ধাক্কা দিলাম, আমি কোনো একটা কী জিনিস দিলাম, আমি একটা ধাক্কা দিলাম। মনে করো যে আমি একটা পেন্ডুলাম এভাবে দোলাচ্ছি, তাহলে আমি এক ধাক্কা দিলাম, পেন্ডুলাম এখানে গেল, ও আবার আসলো, আবার ধাক্কা দিলাম, আবার আসতে, আবার ধাক্কা দিলাম, আবার গেল, আবার আসলো। তাহলে এখানে দেখতো কয়টা অবস্থা? মাত্র দুটো বর্তমান অবস্থা না? যে থেমে যা ট্রাই করতেছিল কিন্তু আবার কি টোক্কা দিয়ে তাকে গতিশীল করে দেওয়া হলো। তাহলে কি আবার গতিশীল, আবার কি গতিশীল। তাহলে মাত্র কয়টা অবস্থার ভেতরে কনভার্ট হচ্ছে, অসিলেট করছে? দুটো অবস্থার ভেতরে সে অসিলেট করতে হবে। তো বলতেছে যদি কোনো একটা সিস্টেম অর এনি প্যারামিটার কিপস অ্যান অসিলেটিং বিটুইন টু ফর্মস, যদি এরকম কেবলমাত্র দুটো ফর্মের ভিতর কী থাকে, সে নিজেকে বারবার একটা রূপান্তরিত হতে থাকে, কখনো এটা থেকে এটা, কখনো এটা থেকে ওইটা রূপান্তরিত অসিলেট করতে থাকে, তখন দ্য সিস্টেম ইজ সেড টু বি ইন রেজোনেন্স। তখন বলা হবে দ্য সিস্টেম ইজ said to be in resonance। তখন বুঝতে হবে সিস্টেমটা কিসে আছে? রেজোনেন্স আছে। এটা একটা ইন জেনারেল সংজ্ঞা। ফিজিক্সে খাটবে, কেমিস্ট্রিতে খাটবে, ম্যাথে খাটবে, বায়োলজিতে, যেখানেই যাও না কেন এই সংজ্ঞার বাইরে রেজোনেন্সের কোনো সংজ্ঞা হয় না, তাই কি না? তো এইবার আমরা পড়তেছি ইলেকট্রিক্যাল সার্কিটে। তাহলে রেজোনেন্স বলতে বুঝো ভাই অসিলেট হইতে হবে। কী হইতে হবে? অসিলেট হইতে হবে, বিটুইন দুইটা ফর্মের মধ্যে অসিলেট হইতে হবে, তাই কি না? তাহলে আমরা দেখি ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের রেজোনেন্স বলতে কী বুঝি? মেইন অপশন কি ভাই? রেজোনেন্স বলতে অসিলেট হইতে হবে কয়টা ফর্মের ভেতর? দুটো ফর্মের মধ্যে কি অসিলেট হইতে হবে, তাহলেই ওই সিস্টেমটাকে আমরা কি বলবো? রেজোনেন্সে তারা আছে, বা সেড টু বি ইন রেজোনেন্স। তাহলে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা কি বুঝি? তাহলে আমাদের কাছে যে ইলেকট্রিক্যাল সার্কিটটা আছে, ইন ইলেকট্রিক্যাল সার্কিট, সেক্ষেত্রে বলবো ইফ এনার্জি, কি বলবো? ইফ এনার্জি কিপস অন অসিলেটিং, এখানে অসিলেট করবে কে? এনার্জি অসিলেট করবে। এনার্জি কিপস অন অসিলেটিং বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক।
বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড কি ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম। তাহলে কয়টা ফর্ম পাচ্ছি এখানে? দুটো ফর্ম পাচ্ছি না? দেন such a circuit is said to be in resonance. Said to be in resonance, তাই কি না? তার মানে বোঝা গেছে তাহলে এখানে আমরা বলছিলাম রেজোনেন্সের সংজ্ঞা কোনো সিস্টেম বা কোনো প্যারামিটার কি করতে হবে, দুটো ফর্মের ভিতরে কি করতে হবে, রূপান্তর করতে হবে, তাই কি না? তাহলে এখানে বলছিলাম কে কে হয় কোনো একটা সিস্টেম না হয় কি যে কোনো প্যারামিটার। তাহলে এখানে কোন প্যারামিটার? এনার্জি। এনার্জি দুটো ফর্মে সে কি অসিলেট করতেছে, ঠিক না? তো আমরা যখন একটু পরে যখন দেখবো যে ওই সিরিজ আরএল সার্কিট দেখবো, তখন আরএলসির ভিতর কি আছে? আর এখানে কি আছে? ইন্ডাক্টর আর কি আছে? ক্যাপাসিটর। তাহলে ইন্ডাক্টরের কাজ কি? ইন্ডাক্টর যদি কারেন্ট যায় সে কি উৎপন্ন করে? ফ্লাক্স প্রডিউস করবে না? কি তৈরি করবে? ফ্লাক্স প্রডিউস করবে। আর ক্যাপাসিটরের ভিতরে কারেন্ট গেলে ক্যাপাসিটর কি সঞ্চয় করবে? চার্জ সঞ্চয় করবে। তাহলে ক্যাপাসিটরের চার্জ সঞ্চয় এটা কি স্থির বিদ্যুৎ স্থির করে ফেলতেছে না? চার্জ কি স্থির আকার রাখতেছে, ঠিক না? তাহলে ওইটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। ক্যাপাসিটর যে এনার্জি স্টোর করতেছে ওটা কি বলা হয়? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, তাই কি না? আর ইন্ডাক্টর কি করতেছে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দিবে আর কি। কারণ ওইখানে কি ম্যাগনেট ফর্ম করবে না? ইন্ডাক্টরের চারদিক দিয়ে ফ্লাক্স প্রবেশ করলে ম্যাগনেট ফর্ম করবে। তাহলে ইন্ডাক্টরের যে এনার্জি ওটাকে বলবো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, আর ক্যাপাসিটরের যে ওটাকে আমরা কি বলবো? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। তাহলে মজার ব্যাপার হচ্ছে রেজোন্যান্স হতে গেলে কখন কি ওই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইলেকট্রোস্ট্যাটিকে কনভার্ট হবে, আবার ওই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কোথায় কনভার্ট হবে? ইলেকট্রোম্যাগনেটিকে কনভার্ট হবে। অর্থাৎ ইন্ডাক্টর একবার পাওয়ার দিবে কাকে? ক্যাপাসিটরকে। আবার ক্যাপাসিটর একবার পাওয়ার দিবে কাকে? এই যে অসিলেটিং একটার ভেতর যে কখন এইটা কখন এইটা, এরকম এইটা ওইটা, তাই না? এই জন্য বলা হয় রেজোন্যান্স ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি পাওয়ার ডেলিভার করতে পারে না। ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি করতে পারে না? পাওয়ার ডেলিভার করতে পারে না। কারণ ইন্ডাক্টরের যে পাওয়ার দেবে সেটা গ্রহণ করবে ক্যাপাসিটর, আর ক্যাপাসিটর যে পাওয়ার দেবে সেটা গ্রহণ করবে ইন্ডাক্টর। তার লোডে কি পাওয়ার যাবে? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর পাওয়ার ডেলিভার করে না, মানে অ্যাক্টিভ পাওয়ার তারা কি করতে পারে না? ডেলিভার করে না। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারা গেছে আমরা কি বলতেছিলাম যে কখনো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আবার কি ইলেকট্রোম্যাগনেটিক, আবার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে এই এনার্জিগুলো কি করতেছে? অসিলেট করতেছে না? কি করতেছে? করতেছে। কখনো এই এনার্জি, কখনো ওই এনার্জি, কখনো এই এনার্জি, কখনো এনার্জি। তার মানে এই দুটো এনার্জির ভেতরে কি হচ্ছে? অসিলেট করতেছে। তখন বুঝবো এই সার্কিটটা কি অবস্থায় আছে? রেজোন্যান্স অবস্থায়। এই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্সের সংজ্ঞা। তাহলে যাই বলি না কেন মোটামুটি সে কয়টা সিস্টেমের মধ্যে কয়টা এনার্জির ভেতর দুটো ফর্মের ভেতরে কি আবদ্ধ আছে, তাই কিনা? এবার ইলেকট্রিক্যাল সার্কিটের আমাদের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমে আসি। একটু জেনে রাখি এগুলো। অর্থাৎ সিস্টেম আর প্যারামিটার কেবলমাত্র অসিলেট করতে থাকে যদি দুটো ফর্মের ভেতরে, তখনই বুঝতে পারছি সেই সার্কিট বলো বা সেই সিস্টেম বলো বা সেই প্যারামিটার কোথায় আছে? রেজোন্যান্স অবস্থা আছে। তাহলে ইন ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম ইফ দ্য এনার্জি বলতেছিলাম না, হয় সিস্টেমটা কি করবে? দুটো ফর্মের তো থাকবে, আর নয় কি যে কোনো প্যারামিটার, ওর যে কোনো প্যারামিটার সে কি ওই দুটো ফর্মের ভেতর থাকবে আর কি। ইফ দ্য এনার্জি কিপস অন অসিলেটিং, between electrical and mechanical, mechanical form, then the system is said to be in resonance. বুঝতে পারা গেছে? ওকে, ক্যালকুলেটর দিকে একটু, হ্যাঁ, ওকে, এটা তো বোঝা গেছে নাকি? তার মানে বুঝতে হবে যে যদি ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম হয়, না ইলেকট্রোমেকানিক্যাল বলতে আমরা কি বুঝি? যেখানে ইলেকট্রিক্যাল এনার্জিও আছে আবার কি এনার্জি আছে? মেকানিক্যাল এনার্জি আছে। তাহলে ওই ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের ভিতর যদি এনার্জি কিপস অন অসিলেটিং বিটুইন কি ইলেকট্রিক্যাল এবং কি মেকানিক্যাল ফর্ম, তাহলে এনার্জি যদি কী করে থাকে এরকম,
হ্যাঁ এনার্জি যদি তোমার এরকম এই অসিলেট করতে থাকে দুটো ফর্মের ভিতরে, ফর্ম দুটো কী কী, একটা ইলেকট্রিক্যাল আর কি মেকানিক্যাল, তখন বুঝতে হবে সেই সিস্টেমটা কোন অবস্থায় আছে, রেজোনেন্স অবস্থায় আছে। অর্থাৎ এরকম ব্যাপারটা যে আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, সেটা মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়ে গেলো, একটু পরে ওই মেকানিক্যাল এনার্জি আবার কিসে কনভার্ট হলো, ইলেকট্রিক্যালে, ওই ইলেকট্রিক্যাল আবার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তখন বুঝতে হবে ওই সিস্টেমটা কিসে আছে, রেজোনেন্স অবস্থায় আছে। ওকে, কেমিস্ট্রিতে আমরা কি দেখি, কেমিস্ট্রিতে আমরা কি পড়ি, রেজোনেন্স পড়ি না, কেমিস্ট্রিতে রেজোনেন্স পড়ি, বায়োলজিতে রেজোনেন্স পড়ি না আমরা, কেমিস্ট্রিতে রেজোনেন্স আছে। আমরা যখন অর্গানিক পার্টটা ভালো করে দেখবো, তো আমাদের অ্যাডমিশনের সিলেবাসের অথবা নাই, কিন্তু আছে কেমিস্ট্রিতে অর্গানিক পার্টে কি আছে, আছে। তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা কেন এটাকে রেজোনেন্স বলতেছি, সেটার যে কারণ হচ্ছে ইন কেমিস্ট্রি আ বেনজিন মলিকিউল অসিলেটস বিটুইন, কয়টা ফর্মে তো সে অসিলেট করবে, দুটো ফর্মে, তখনই তারা আমরা কি বলতে পারবো, রেজোনেন্স বলতে পারবো। অসিলেটস বিটুইন টু ক্যানোনিক্যাল ফর্ম। এগুলো জানা লাগবে না, জাস্ট একটু চিন্তা রাখলে আর কি, যে যখন দুটো কোনো সিস্টেম বা কোনো প্যারামিটার যদি দুটো ফর্মে কি থাকে, অসিলেট করতে থাকে, তখন সেটা বুঝতে হবে কি, রেজোনেন্স অবস্থা। ব্যাস এইটুকু মনে রাখলে হচ্ছে, আর লাগবে না। ক্যানোনিক্যাল ফর্ম বাই হুইচ ইট ইজ সেড টু বি ইন, by which it is said to be in resonance। তাহলে কেমিস্ট্রিতেও দেখা যায় যে বেনজিন করে কি, বেনজিন দুটো ফর্মে কি করতে থাকে, অসিলেট করতে থাকে। কেমিস্ট্রি আমরা দেখবো আর কি, যদি রেজোনেন্স কখনো করো দেখবা যে ওরকম বেনজিনও কি করে, এরকম দুটো ফর্মের ভিতরে সে কী করে, অসিলেট করতে থাকে। তাহলে সেই দুটো ফর্মটা কীরকম, বেনজিন তো এরকম হেক্সাগন আকৃতি নাকি, ষড়ভুজ আকৃতির না, ষড়ভুজ, এই যে সেই বেনজিন স্ট্রাকচার, তাই কি না। এবং এইখানে সেই ডাবল বন্ড থাকে, কখনো এই জায়গায় ডাবল বন্ড থাকে, আবার কি এই জায়গায় ডাবল বন্ড থাকে না, তাই তো নাকি, দেখবো আর কি। তো এইটার শেপ মাঝে মাঝে কী হয়, দুটো ফর্মেই কী করতে থাকে, ভ্যারি করতে থাকে। কীভাবে, যে সেইটা এরকম হতে পারে, তো এইখানে ছিল না, একটু পরে মনে করে চলে আসলো এই জায়গায়, আর এ ছিল এই বরাবর, এ চলে আসবে কোনো বরাবর, এই বরাবর, আর এ ছিল এই বরাবর, এ চলে আসবে কোনো বরাবর, এই বরাবর। তাহলে কখনো এইটা বেনজিন স্ট্রাকচার, কখনো দেখা যাবে এই বেনজিনটা এই ফর্মে রূপান্তরিত হচ্ছে, আবার কখনো কি এই ফর্ম টু এই ফর্ম, এই দুটো ফর্ম ছাড়া কি আর কনভার্ট হতে পারবে না তারা, বেনজিনই থাকবে, কিন্তু এই দুটো ফর্মের মধ্যে কী হবে, তারা কনভার্ট হতে থাকবে, বা এই দুটো সিস্টেমেই তারা অসিলেট করতে থাকবে, অসিলেটিং বিটুইন টু ফর্ম, এই দুটো ফর্মের মধ্যে, বুঝা গেছে। তাহলে তখন বলবো কি আমরা, ওই বেনজিনটা কিসে আছে, তারা ওই যে সিস্টেমটা ওটা কী অবস্থায় আছে, রেজোনেন্স অবস্থায় আছে। তো তার মানে বোঝা গেছে রেজোনেন্স অবস্থার, তাহলে রেজোনেন্সের অ্যাকচুয়াল সংজ্ঞা কী ভাই, রেজোনেন্সের অ্যাকচুয়াল সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে বলবো যে যখন কোনো সিস্টেম অথবা কোনো প্যারামিটার যদি তার দুটো ফর্মের মধ্যে কী করতে থাকে, অসিলেট করতে থাকে, তখন বুঝতে হবে ওই সিস্টেম অথবা কি প্যারামিটার কিসে আছে, রেজোনেন্স কন্ডিশনে আছে। তাহলে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট রেজোনেন্স বলতে আমরা কি বুঝবো, যখন এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আর কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এই দুটো এনার্জির মধ্যে অসিলেট করতে থাকবে, তখন তাকে আমরা কি বলবো, রেজোনেন্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি দেওয়ার জন্য কার দরকার, ক্যাপাসিটর দরকার, আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দেওয়ার জন্য কি দরকার, ইন্ডাক্টর দরকার। তার মানে রেজোনেন্স সার্কিট ঘটাইতে গেলে বা রেজোনেন্স ঘটাইতে গেলে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দরকার, কি দরকার, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি দরকার। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পাওয়ার জন্য দরকার ক্যাপাসিটর, আর ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার জন্য দরকার ইন্ডাক্টর। তাহলে একটু কনফার্ম থাকো যে তুমি যদি শুধু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রাখো, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক কনভার্টার সুযোগ পাবে, ইলেকট্রোস্ট্যাটিক রাখলে ইলেকট্রোম্যাগনেটিক হওয়ার সুযোগ পাবে না, কিন্তু শুধু ইলেকট্রোম্যাগনেটিক রাখলে। তার মানে কি, রেজোনেন্স ঘটাইতে গেলে অ্যাটলিস্ট দুটো কম্পোনেন্ট দরকার, একটা দিবে কে, যে দিবে ইলেকট্রোম্যাগনেটিক, আর দিবে কি ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক দিবে কে, ইন্ডাক্টর, আর ইলেকট্রোস্ট্যাটিক দিবে কে, ক্যাপাসিটর। তার মানে যদি কেউ প্রশ্ন করে ভাই ক্যাপাসিটর আর ইন্ডাক্টর ছাড়া কি রেজোনেন্স ঘটানো সম্ভব কিনা, সম্ভব না, ইলেকট্রিক্যাল সার্কিটে সম্ভব না, কারণ ইলেকট্রিক্যাল সার্কিটে এনার্জি হতে হবে কার, ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোস্ট্যাটিক, আর ইলেকট্রোস্ট্যাটিক টু ইলেকট্রোম্যাগনেটিক, যার জন্য ক্যাপাসিটর ইন্ডাক্টর মাস্ট। তাহলে আমাদের বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের রেজোনেন্স সংজ্ঞা। আমরা আর সামনে আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা একটু স্ট্রাকচার্ড হইতে আগাই, দেন আমরা ওইগুলো আলোচনা করার সুযোগ থাকবে। কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে প্রচুর কথাবার্তা বলতে চাইছিলাম, কিন্তু সেগুলো আমরা সামনে বলবো, এত তাড়াহুড়া না করি। আচ্ছা, তাহলে আমাদের শুরু হচ্ছে, তাহলে এই রেজোনেন্সের আমরা পড়বো হচ্ছে এই ইলেকট্রিক্যাল সার্কিটের রেজোনেন্সটা পড়বো আর কি। তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটের রেজোনেন্স হয় দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ রেজোনেন্স, আর একটা কি প্যারালাল রেজোনেন্স। তাহলে সিরিজ সার্কিট একটা রেজোনেন্স দেখবো, আর কোন রেজোনেন্স দেখবো আমরা, প্যারালাল সার্কিট আমরা রেজোনেন্স দেখবো, বুঝতে পারা গেছে। তাহলে আমাদের আজকে টপিক শুরু করতে সেটা কি, সিরিজ রেজোনেন্স, তাই না,
তাহলে রেজোনেন্স হতে গেলে অ্যাটলিস্ট কয়টা কম্পোনেন্ট দরকার? দুটো কম্পোনেন্ট। একটা কি না 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 একটা হচ্ছে ইন্ডাক্টর কী করবে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। আর ক্যাপাসিটর কী করবে? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। তাহলে সিরিজ রেজোনেন্স শুরু করতেছি। তাহলে এই হচ্ছে আমার সেই ডিভাইস যে কী করবে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দিবে। আর এ দিবে কি? ইলেকট্রোস্ট্যাটিক দিবে। আর এটাকে কানেক্ট করার জন্য আমরা একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে ইউজ করলাম, দেখুন একটা রেজিস্ট্যান্স ইউজ করলাম। তো রেজোনেন্সের জন্য কি এর কোনো ইম্প্যাক্ট দিবে? এ কোনো ইম্প্যাক্ট দিতে পারবে না, কারণ এর কোনো ভূমিকা নাই ওই টাইপের। আমার লাগবে ইলেকট্রোস্ট্যাটিক টু ইলেকট্রোম্যাগনেটিক, আর ইলেকট্রোম্যাগনেটিক টু ইলেকট্রোস্ট্যাটিক, এই ধরনের এনার্জিগুলো আমার লাগবে। তাহলে যাই হোক, আর তাহলে এইটা কোনো কিন্তু ভূমিকা রাখবে না, এটা হচ্ছে আর। ওকে, আর এই জায়গায় যদি এটা যদি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে সেটা সাপ্লাই ভোল্টেজ আমরা ভ্যারি করতেছি। আর এই জায়গায় কী ছিল আমার? সেই কারেন্ট ফ্লো করতেছি আই, তাই কি না? তাহলে এই রেজিস্টার অ্যাক্রসে আমরা কী পাবো? ভোল্টেজ পাবো, সেটাকে আমরা বলতেছি কি? ভিআর। ইন্ডাক্টরের অ্যাক্রসে কী পাবো? ভোল্টেজ পাবো, সেটাকে আমরা কী বলছি? ভিএল। এখানে যে ভোল্টেজ পাবো সেটাকে আমরা কী বলতেছি? ভিসি। এবং এর যে বাধা সেটাকে বলতেছি এক্সএল, এবং এর যে বাধা সেটাকে আমরা কী বলতেছি? এক্সি। যে বললেও যে বলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে বলো যে দাও, কোনো সমস্যা নেই। জি অফ এক্সএল, জি অফ এক্স। এবং আমরা বলছিলাম মনে যে সারা করবো না, তাই কি না? আচ্ছা যে দাও, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে কী দিতে হবে? মাইনাস জি অফ এক্স দিতে হবে, তাই তো? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের সেই সিরিজ রেজোনেন্স সার্কিট। কিন্তু কথা হচ্ছে যে শুধু দুইটা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর লাগাই দিলাম, কী সংগঠিত হবে? সিরিজ রেজোনেন্স সংগঠিত ব্যাপারটা কিন্তু তা না, কিছু কন্ডিশন আছে। কন্ডিশন প্রথমটা কি ভাই? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কিসে কনভার্ট হতে হবে? ইলেকট্রোম্যাগনেটিকে। আবার ইলেকট্রোম্যাগনেটিক কিসে কনভার্ট হতে হবে? ইলেকট্রোস্ট্যাটিকে। এবং সমান পরিমাণে কনভার্ট হতে হবে, এরকম না যে ইলেকট্রোস্ট্যাটিক অল্প একটু হইলো, ইলেকট্রোম্যাগনেটিক কম হইলো, তার চেয়ে কম হইলো। ইলেকট্রোস্ট্যাটিক যতটুকু এনার্জি হবে সেটা পুরোটা কিসে কনভার্ট হতে হবে? ইলেকট্রোম্যাগনেটিকে। আবার পুরো ইলেকট্রোম্যাগনেটিকটা কিসে কনভার্ট হতে হবে? ইলেকট্রোস্ট্যাটিক। তখনই বলবো কি তারা সিরিজে রেজোনেন্সে আসছে। তাহলে এর জন্য রেজোনেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে ভাই এই দুজনের অ্যাক্রস ভোল্টেজ সমান হওয়া। দুজনের অ্যাক্রস ভোল্টেজ কি? দুজনের অ্যাক্রস ভোল্টেজ সমান হলে দেন কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক কনভার্ট হবে, আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কিসে কনভার্ট হবে? ইলেকট্রোস্ট্যাটিক কনভার্ট হবে, তাই না? তাহলে ফার্স্ট কন্ডিশন দুটোর মধ্যকার কি সমান হবে? ভোল্টেজ। আমরা সেটা ধরে আঁকানো শুরু করি। তাহলে এসেই বলতে পারি যে ভিএল ইকুয়াল কত হবে? ভিসি। কোনো প্রবলেম? ভিএল ইকুয়াল কত হবে? ভিসি। এবং সেটা কি সমান হওয়া লাগবে? সেটার মান সমান হবে, মান সমান হতে হবে। দিক কিন্তু বলি নাই, দিক তো সমান হবে না, এটা আমরাই জানি, তাই কি না? কারণ এই পজিটিভ যে আর এটা কি নেগেটিভ যে, দিক তো মানে না, কিন্তু পসিবল কি? মান মিলানো পসিবল। তাহলে প্রথম কন্ডিশন এদের দুজনের মধ্যকার ভোল্টেজ অ্যাক্রস ভোল্টেজ সমান হলেই এই দুটো এনার্জিগুলো কি টোটাল পিওরলি কী হবে? একটা কনভার্ট হবে, টোটালি কনভার্ট হবে। তাহলে না ভিএল ইকুয়াল টু এখানে যে কারেন্ট ওইখানেও কি কারেন্ট, সেই কারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? আই ইন্টু কি এক্সেল বলতে পারি। এখানে যে কারণ নিলাম না, কারণ শুধু কী নিয়ে কাজ করতেছি? মান নিয়ে কাজ করতেছি। আই কত হবে? আই ইন্টু এক্সি। তাহলে এখান থেকে আমরা কী কন্ডিশন? একটা কন্ডিশন পেয়ে গেলাম যে ভাই এক্সেল ইকুয়াল কী হতে হবে? তাহলে অ্যাট দ্য স্টার্টিং কন্ডিশন ছিল কি? ভিএল ইকুয়াল টু কী হতে হবে? বিসি হতে হবে। সেখান থেকে আমরা কী কন্ডিশন দেখলাম? এক্সেল আর কি দেখতে হবে? এক্সি কী হবে? সমান হবে না? অঙ্ক করার থেকে অঙ্ক একদম সোজা, আমি আবার বলছি অঙ্ক একদমই সোজা, কিন্তু অঙ্ক করার থেকে সব থেকে বড় বিষয়গুলো কি? এই কন্ডিশনগুলো জানা, মানে তোমার বুঝে নেওয়া এটা কি সিরিজ রেজোনেন্সের ম্যাথ নাকি সিরিজ রেজোনেন্সের ম্যাথ না, এবং সেটা জানার জন্য এই কন্ডিশনগুলো করা কি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারা গেছে? তাহলে এই গেল দুটো আমার চলে গেল, এই একটা গেল কন্ডিশন, আর কি একটা আমরা কন্ডিশন লিস্ট বানাবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমরা একটা ইম্পিডেন্স আসি। এই অবস্থায় রেজোনেন্স অবস্থায় ইম্পিডেন্স আমরা ধরে নিচ্ছি কী ঘটছে? তার রেজোনেন্স ঘটছে। তাহলে ইম্পিডেন্স বলো মিরাজ, জেড ইকুয়াল কত হবে? আর প্লাস জে অফ কী বলতে পারি? এক্সেল মাইনাস কি এক্সি না? তাহলে রেজোনেন্স অবস্থায় এই এক্সেলের মান যা, এই এক্সির মানও কি, তাই না? তাহলে এক্সেল যা আর এক্সি কী হবে? সমান হবে। তাহলে এইখানে কত হবে? জেড ইকুয়াল টু কী হবে? সিম্পলি কী হবে? আর হবে না? জেড ইকুয়াল টু কী হবে? আর হবে না? কিন্তু এই জেডটা হবে মিনিমাম। এটা মিনিমাম কেন বলতেছি মিরাজ? মিনিমাম বলছি এই কারণে, কারণ এর সাথে যাই যোগ করো না কেন, মনে করো 10, এর মান আছে হচ্ছে 10, এর মান তো 10, তাহলে এর মান মনে করো 0.0001 যোগ করো, তারপরে অল্প একটু হলেও কী হবে? বাড়বে না? বুঝছো নাকি? একটু হলেও ইম্পিডেন্স কী হবে? বাড়বে না, তাই কি না? কিন্তু এর ইম্পিডেন্স সর্বনিম্ন হওয়া সম্ভব কত? একে 0 করে দাও, টোটালি 0 করে দিলে দেন এই মানটাই হবে কি তার সর্বনিম্ন ইম্পিডেন্স। বুঝতে পারছো না? বুঝে নাই? কারণ এখানে যাই যোগ করো না কেন অল্প হলেও তো কি বাড়বে, এই আরের থেকে বেড়ে যাবে। কোনোভাবেই সম্ভব না যে আরের থেকে কমানো সম্ভব, কোনোভাবেই সম্ভব না।
তাহলে জেড মিনিমামটা কত হবে, ইম্পিডেন্সটা কত হবে, জেড মিনিমাম হবে কত আর। তাহলে রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স কেমন শো করে, মিনিমাম নাকি ম্যাক্সিমাম? মিনিমাম ইম্পিডেন্স সে শো করবে। বুঝতে পারছো মিরাজ? কত হবে এটা আমরা? আচ্ছা, এর পরিবর্তে আমার একটা কথা বলতে পারি যে ভাই ইমাজিনারি পার্ট সব কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? এই পার্টটা কী হবে, জিরো হবে। দেন তাহলে এটা কি মিনিমাম হবে না? কারণ তুমি অল্প কিছু যোগ করলে সেটাকে বেড়ে যাওয়ার কথা তো নাকি? তাহলে একেবারে কী করে দাও, জিরো করে দাও। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত পেলাম ভাই সিরিজ রেজোন্যান্স ঘটানোর জন্য, যে ইমাজিনারি পার্ট কী করতে ফেলতে হবে, জিরো করে ফেলতে হবে। বুঝতে পেরে গেছে নাকি? আমরা এই টাইপের ম্যাথ একটা করবো, ঠিক এই একটা কনসেপ্ট দিয়ে আমার যে কী পরিমাণ ম্যাথ সলভ করা সম্ভব, তো এই টাইপের ম্যাথ তোদের আসে না, তারপরেও একটা মধ্যে দেখাতে পারবো যে এই কনসেপ্ট কত গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে ইমাজিনারি পার্ট রেজোন্যান্সে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা খুবই ইফেক্টিভ একটা, দেখবো আমরা। এই জন্য আমরা আমরা করে রাখছি এটাকে। তাহলে ইম্পিডেন্স চলে গেল, এবার আমরা কিছু আসি কারেন্টে আসি। বলো মিরাজ, কারেন্ট কী হবে বলো? কারেন্ট ইকুয়াল কত, আই ইকুয়াল টু কত হবে, ভি বাই কী হবে, জেড। কিন্তু কী ঘটছে সার্কিটে, রেজোন্যান্স ঘটছে। আমরা সব রেজোন্যান্স অবস্থায় চিন্তা করতেছি, কী করছে, রেজোন্যান্স ঘটছে। তাহলে রেজোন্যান্স ঘটলে এই জেডের মান কত হবে, জেডের মান জিরো হবে। জেডের মান কেমন হবে, রেজোন্যান্স ঘটলে কি এই দুটো কাটাকাটি হয়ে যাবে না রেজোন্যান্স অবস্থায়? এক্সেল ও এক্সিও কি সমান, তাহলে কাটাকাটি শুধু কি থাকবে, আর থাকবে। তাহলে জেড হবে কত, মিনিমাম হবে না, একটাকে বললাম জেড কী হবে, মিনিমাম। তাহলে সেটা কত, ভি বাই আর। এই হচ্ছে তোমার সেই কি অবস্থা পেলাম, তাই না? আবার এটাকে আমি আর এটাকে এরকমভাবে লিখতে পারতাম যে ভাই ভি আর আপন আর লিখতে পারতাম, শুধু ভি আর আপন আর। কারণ এখানে কি আছে, ভিএল, এখানে কি ভিসি। তাহলে ভিএল আর ভিসির মানও কি সমান। তাহলে এই দুটো এইটা যে ফেজে আছে ভিসি, তার কি উল্টা ফেজে আছে না অপোজিট ফেজে। তাহলে দুজন কাটাকাটি, তাহলে শুধু কি থাকলো, ভোল্টেজ কি ভি আর। অর্থাৎ আমরা কী বলতে পারি, সাপ্লাই ভোল্টেজ যা থাকবে ওইটা পুরোপুরি কার অ্যাক্রসে পাওয়া যাবে, এই রেজিস্টার অ্যাক্রসে পাওয়া যাবে। সাপ্লাই ভোল্টেজ যা থাকবে ওই পুরোটা কার অ্যাক্রসে পাওয়া যাবে, রেজিস্টার অ্যাক্রসে পাওয়া যাবে। বুঝতে পারতেছো নাকি, বোঝো নাই মিরাজ? ক্লিয়ার তো? একটু কমপ্লেক্স, অনেক কিছু নতুন জানতেছো, একটু দেখো। আচ্ছা এবার দেখো তো ভাই, আমরা কিন্তু একটু ভোল্টেজ দিকে তাকাই। তাহলে ভোল্টেজের রিলেশনগুলো কেমন হবে বলো? তাহলে ভি ইকুয়াল কত, সাপ্লাই ভোল্টেজ কত হবে, এই ভোল্টেজ প্লাস কি জে অফ এই ভোল্টেজ মাইনাস কি জে অফ এই ভোল্টেজ নাকি? তাহলে ভি আর প্লাস কত হবে, জে অফ কি ভিএল মাইনাস কত হবে, জে অফ কি ভিসি না? এবং রেজোন্যান্স অবস্থায় আমরা কি জানি, ভিএল এর মান আর ভিসির মান কি হয়, সমান হয়, তাই কি না? তাহলে ভি ইকুয়াল কত হবে, ভি আর প্লাস কী হবে, জে ইন্টু এখানে কত ভিএল মাইনাস কি ভিসি থাকে। তাহলে ভিএল মাইনাস ভিসির মান কত হবে এই জায়গায়, জিরো হবে না? মান যেহেতু সমান, এটুকু কত হবে, জিরো। অতএব এখান থেকে আমরা কী বলতে পারি, ভি ইকুয়াল কি ভি আর। এই যেটা বললাম না কেবল একটু আগে, যে আমি যা সাপ্লাই ভোল্টেজ দেবো সেটা কার অ্যাক্রসে পাবো, রেজিস্টার অ্যাক্রস পাবো। এই দুটোর ভোল্টেজ কি হবে, একে অপরকে কাটাকাটি করে দেবে, যেহেতু অপোজিট ফেজ আছে এরা। তাহলে শুধু ভোল্টেজ পাবো কি আর অ্যাক্রসে। তাহলে রেজোন্যান্স অবস্থায় সাপ্লাই ভোল্টেজ যা, রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজে কী হবে তাই, ব্যাস শেষ। ভোল্টেজ চলে গেলো, কারেন্ট চলে গেলো, এবার এসে আমরা পাওয়ারে। এবার আসবো কিছু বলো, পাওয়ার বলো, পাওয়ারের হিসাবে আসো। তাহলে পাওয়ার এখানে কটা, তিনটা পাওয়ার না? এই একটা পাওয়ার নিবে রেজিস্টারের পাওয়ার, এক পাওয়ার নেবে ইন্ডাক্টিভের একটা পাওয়ার নেবে, তাই কি না? আবার কি পাওয়ার নেবে না একটা? তাহলে পি টোটাল পাওয়ার ইকুয়াল টু আমরা কী বলতে পারি ভাই, পি আর প্লাস কত হবে, জে অফ পি এল মাইনাস কত, জে অফ কি পিসি না? তাহলে দেখো তো ভাই পি ইকুয়াল টু আমরা কী বলতে পারি, এখান থেকে পি আর বলতে পারি। কেন বলতে পারি, কারণ আগেই বলছি ভাই ইমাজিনারি পার্ট সমান না, সমান তো এই কনসেপ্ট মাথায় আছে। এই কনসেপ্টটা কাজে লাগাবো আমরা, ইমাজিনারি পার্ট যে কোনো কিছুর রেজোন্যান্স অবস্থায় যে কোনো কিছুর ইমাজিনারি পার্টের মান কত হবে। তাহলে যে কোনো কিছুর যে কোনো কোয়ান্টিটি, সেটা হোক পাওয়ার, হোক কারেন্ট, হোক ভোল্টেজ, যাই হোক না কেন, ইমাজিনারি পার্ট কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে ইমাজিনারি পার্ট কোনটা, এইটুক না, পিএল মাইনাস পিসি। তাহলে ইমাজিনারি পার্ট অবশ্যই এই যে পিএল মাইনাস পিসি ইকুয়াল কে হতে হবে, জিরো হতে হবে, অর্থাৎ ইমাজিনারি পার্টকে জিরো হতে হবে, তাই কি না? তাই এটাকে আমরা সেই ফর্মুলা দিতে পারি যে ইমাজিনারি পার্ট অফ পি ইকুয়াল কত, জিরো বলতে পারি, ওকে নাকি? আচ্ছা তাহলে এবং আবার এখান থেকে কী বলতে পারি যে পি এল ইকুয়াল কত হবে, পিসি হবে না? এখান থেকে যদি আমরা সরাই নিই তাহলে পি ইকুয়াল কী হবে, পিসি হবে না? ভালো করে বুঝলাম। তার মানে কি, আমি এই ব্যাটারি থেকে যতটুকু পাওয়ার দেবো সম্পূর্ণ পাওয়ার যাবে কার কাছে, লোড নিয়ে রেজিস্টার নিয়ে নেবে, আর বাকি দুজনের পাওয়ার কী হবে, সমান হবে। কিন্তু এর অপোজিট হওয়ার কারণে এর একজন কী করে ফেলবে, কাটাকাটি করে ফেলবে, ক্যান্সেল করে ফেলবে। বোঝা গেছে? এই হচ্ছে সেই অবস্থা। তাহলে এই যে এতগুলো কথা বললাম, এই কথাগুলোর উপর বেসিস করে আমরা এখন মোটামুটি
আমরা কিছু রেজোন্যান্স অবস্থার, কিছু সিরিজ অবস্থার কিছু কন্ডিশন দরকার হবো, এবং যেই কথাগুলো প্রশ্নে অ্যাভেলেবল থাকে। বুঝতে পারে গেছেন? প্রশ্ন খুবই অ্যাভেলেবল। তাহলে আমরা সেটা একটু বানানো ট্রাই করি যে রেজোন্যান্স সিরিজ রেজোন্যান্স অবস্থায় কী কথা থাকবে। সিরিজ রেজোন্যান্স অবস্থায় বলতে আমরা কি বলতেছিলাম ভাই, এই যে এনার্জির যে অসিলেশন, ওই দুটো কী হতে হবে? সমান হতে হবে না? তাহলে এ যে পরিমাণ এনার্জি স্টোর করবে একটু পরে কার এনার্জি তাকে দিয়ে দেবে, তাহলে দুজনের এনার্জি কী হতে হবে? সমান হতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এরকম যে ভাই এদের দুইজন অর্থাৎ ইএল এবং কি ইসি, তার মানে কি স্টোরড এনার্জি প্রত্যেকের কী হবে? সমান হবে। ব্যাস শেষ। এটা তো প্রথম শর্ত, তাই কি না? এবার আসো দেখো তো, তাহলে রেজোন্যান্স অবস্থায় মিরাজ ইম্পিডেন্স পেলাম কি? সর্বনিম্ন, কারণ এটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে শুধু কি আর থাকবে না? এর নিচে তো মানা সম্ভব না। তাহলে এখানে বুঝতে পারছো না? বোঝো নাই? তাহলে প্রশ্ন বলা থাকবে ইম্পিডেন্স সর্বনিম্ন। তাহলে ইম্পিডেন্স সর্বনিম্ন বললে বুঝে নেবো কি? সিরিজ রেজোন্যান্স। সরাসরি সিরিজ রেজোন্যান্স বলা থাকতেও পারে, আবার কী করতে পারে? নাও পারে। তাহলে এখানে ইম্পিডেন্স কত হবে? ইম্পিডেন্স হবে সর্বনিম্ন, তাই কিনা মিরাজ? এবং সেটা কার সমান হবে? আর এর সমান হবে, কারণ ওই যে এক্সএল আর এক্সি কি সমান, এর জন্য মান কি সমান, এর জন্য কাটাকাটি, তাই কিনা? তাহলে মিরাজ দেখো তো, ইম্পিডেন্স যদি সর্বনিম্ন হয় তাহলে আই ইকুয়াল আমরা কি জানি? ভি বাই জেড। তাহলে ইম্পিডেন্স যদি কী হয়? সর্বনিম্ন হয়, তাহলে কারেন্ট কী হবে? সর্বোচ্চ, তাই কি না? কারণ এ আছে কথায় নিচে না, উল্টা না, উল্টা না। তাহলে যদি সর্বনিম্ন হয় তাহলে কত হবে? সর্বোচ্চ। তাহলে ইম্পিডেন্স কি? সর্বনিম্ন, কিন্তু কারেন্ট কি না? সর্বনিম্ন, কারেন্ট কি? সর্বোচ্চ। বুঝতে পারে গেছে? কারেন্ট কি? সর্বোচ্চ। তাহলে সেটা কত? আই ম্যাক্স ইকুয়ালটা বলো ভি, আর জেড কতটুকু হবে? জেড মিনিমাম। নয়ন ক্লিয়ার? বুঝে আসতেছে নাকি আসতেছে না? আচ্ছা, এবার আসি আমরা। এবার আমরা কি বললাম? এবং ইমাজিনারি পার্ট কী হয়ে যাবে, অথবা কি বলা থাকবে? ইমাজিনারি পার্ট কত হবে? 0 হবে না? আচ্ছা, আমরা একবার কী বলতে পারতাম ভাই? সাপ্লাই পাওয়ার যা হবে ওই সম্পূর্ণ পাওয়ার কার কাছে যাবে? রেজিস্টারের কাছে যাবে। এর দুজনের কাছে কী হবে? কোনো পাওয়ার কোনো যাবে না, পাওয়ার যাবে। আচ্ছা, তাহলে দেখো তো মিরাজ, এখন আমরা কি বলতে পারি? এক্সএল আর এক্সি দুজন কাটাকাটি হয়েছে না? তো এখন শুধু সার্কিটে কি আছে? তাহলে সার্কিট এখন কিসে কোন সার্কিটে পরিণত হয়েছে? পিওর রেজিস্টিভ। সিরিজ সার্কিট আগের থেকে আছে, সেটা কি পিওর রেজিস্টিভ না? কারণ এক্সএল আর এক্সি কি কাটাকাটি বললাম। তাহলে সার্কিটটা কি পিওর রেজিস্টিভ? তাহলে সার্কিট পিওর রেজিস্টিভ মানে কি? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। পাওয়ার ফ্যাক্টর কত? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কি? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। বুঝতে পারছ না? বোঝা নাই? ক্লিয়ার তো মিরাজ? তাহলে আমরা কী শিখলাম? প্রথম দিকে শিখলাম যে ভাই এটার যে রেজোন্যান্স অবস্থায় এ এক্সএল আর এক্সি কাটাকাটি, তাহলে শুধু কি থাকবে? আর থাকবে। দেখো যে ইম্পিডেন্স অবস্থায়, ইম্পিডেন্স অবস্থায় জেড কি মিনিমাম না? শুধু কি থাকতেছে? আর থাকতেছে। ইম্পিডেন্স অবস্থায় কি থাকবে? এক্সএলও থাকবে না, আবার কি এক্সিও। তাহলে এটা কি শুধু কে সার্কিটে? রেজিস্টার আছে। তাহলে কি সার্কিট? তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট। বুঝতে পারছি? এটা কি সার্কিট? পিওর রেজিস্টিভ সার্কিট। তাহলে এখানে যদি পিওর রেজিস্টিভ হয়, আর এই যে এই কারেন্ট ফ্লো করে, তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজের মধ্যে কোনো প্রকার ফেজ অ্যাঙ্গেল আছে? এই কারেন্ট আর এই ভোল্টেজের কোনো ফেজ অ্যাঙ্গেল আছে? কোনো ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্সের ভিতর নাই, কারণ এটা কি সার্কিট? পিওর রেজিস্টিভ। তাহলে আমরা বলবো যে সাপ্লাই ভোল্টেজ এবং কি কারেন্ট, সাপ্লাই কারেন্ট, এদের মধ্যে কোনো প্রকার কি নাই? ফেজ অ্যাঙ্গেল বা ফেজ পার্থক্য নাই। পারা যাবে তো নাকি? তাহলে সেকেন্ড কথা হচ্ছে ভাই, সাপ্লাই ভোল্টেজ এবং কি সাপ্লাই কারেন্ট, এদের মধ্যে কি নাই? এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অর্থাৎ এই অবস্থা সিরিজ রেজোন্যান্স ঘটবে যখন, তখন এই অবস্থা কি? ভোল্টেজ আর কারেন্ট কি থাকবে? ইনফেজে থাকবে, তাই না? ভোল্টেজ আর কারেন্ট কি থাকবে? ইনফেজে থাকবে। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই কারেন্ট আর ইন কি সেম ফেজ, এদের মধ্যে কোনো কি ফেজ অ্যাঙ্গেল নাই। তাহলে
তাহলে ফেজ অ্যাঙ্গেল যদি না থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি কস থিটা, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কত কস থিটা না। থিটা পড়েছে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল, তাহলে কোনো ফেজ পার্থক্য আছে? তাহলে এখানে থিটা মান কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত ইউনিটি না, এসি ইউনিটি। অথবা সরাসরি প্রশ্ন কী বলে থাকে পাওয়ার ফ্যাক্টর কী বলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। তাহলে মোটামুটি এতগুলো পয়েন্ট তোমাকে বলে দিবে, বলে যে কোনো একটা বলে দিবে, যে একটা বলে দিবে সেটার জন্য কি এই কথাগুলো একটা থাকলেই সেটাকে আমরা কোন কন্ডিশন বলবো, সিরিজ রেজোন্যান্স ঘটছে তাদের মধ্যে, তাই কি না? এটা হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে সিরিজ রেজোন্যান্স বললে এই কন্ডিশনগুলোর ভেতর যদি বলা থাকে তাহলে বুঝতে হবে এটা কোন কিসের ম্যাথ, এটা সিরিজ রেজোন্যান্সের ম্যাথ। কিন্তু এইগুলো না বলা থাকলে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আসলে নর্মাল সার্কিটের ম্যাথ নাকি তোমার সিরিজ রেজোন্যান্সের ম্যাথ। তাহলে সিরিজ রেজোন্যান্সের যদি এই জন্য এই কথাগুলো একেবারে মাথায় সেট করে ফেলতে হবে যে এই কথার যে কোনো একটা কথা যদি পুরো প্রশ্নের ভেতর থেকে থাকে তাহলে এটা আমরা বলবো কার ম্যাথ, সিরিজ রেজোন্যান্সের ম্যাথ। তো আসলে আমি এরপরে আসলে প্রথমত এইটা করানো লাগে না, দ্বিতীয়ত কথা এইটা এত কিছু আমার মনে হয় না দেখায়, যাই হোক তারপরেও দেখালাম, এতগুলো কেস দেখায় না, মুখে মুখে তো বলে দিতে পারে ইমাজিনারি পার্ট 0, কোনো লম্ব উপাংশ নাই, তাই না, কাপঝাপ যা বলে না কেন, যাই বলি না কেন। তো এক্ষেত্রে ইমাজিনারি পার্ট 0 নাই মানে কার 0, যার যার ইমাজিনারি পার্ট থাকা সম্ভব তাদের প্রত্যেকের কি ইমাজিনারি পার্ট থাকবে না। পাওয়ারের দেখছিলাম পাওয়ারের ছিল না। ভোল্টেজ যদি দেখি যে ভিআর প্লাস জে ভিএল প্লাস কি মাইনাস কি জে ভিসি না, তাহলে যে কমন নিলে কি থাকবে ভিএল মাইনাস কি ভিসি, তাহলে ইমাজিনারি পার্ট কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে ভিএল মাইনাস ভিসি ইকুয়াল টু কত যাবে 0 হয়ে যাবে। মোট কথা ইমাজিনারি পার্ট পুরোটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, ব্যাস। তো এই কথাগুলো এবং সাপ্লাই পাওয়ার পুরোটা কে নেবে, আমি যে ভোল্টেজ যে পাওয়ারটা সাপ্লাই দেবো পুরোপুরি কে নেবে, রেজিস্টর নেবে, যে ভোল্টেজ দেবো সেটা পুরোপুরি কে নেবে, রেজিস্টর নেবে। এই দুটোর ভোল্টেজ এরাও ভোল্টেজ নিবে না তা না, কিন্তু ওদের ভোল্টেজ কি একে অপরকে নালিফাই করে দেবে, 0 করে দিবে। এরকম হবে না যে এর ভোল্টেজ আর এর ভোল্টেজ থাকবে না তা না, ব্যাপারটা হচ্ছে অবশ্যই থাকবে, কিন্তু আমরা যখন রেজাল্টেন্ট হিসাব করবো তখন এরা একজন আরেকজন কী করে ফেলবে, নালিফাই করে দেবে, মানে 0 করে দিবে, বুঝা গেছে? তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট, এবং এরপরে কী করা সম্ভব, ম্যাথ শুরু করা সম্ভব, কিন্তু আমরা শুরু করব না। আমরা ইম্পিডেন্স কার্ভ দেখব, তারপরে হচ্ছে না প্রথমে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা প্রুভ করি যে আসলে যে কী চেঞ্জ করে আসলে রেজোন্যান্স ঘটানো সম্ভব, কী চেঞ্জ করে রেজোন্যান্স ঘটানো সম্ভব। তাহলে দেখো তো না এইটা না, এইখানে একটা এক্সেলের মান আমি ফিক্সড রাখলাম, আমি এক্সের মানটা ফিক্সড রাখলাম, ভালো করে বুঝো তো যে এই জায়গায় কী চেঞ্জ করে আসলে রেজোন্যান্স ঘটানো সম্ভব, কারণ সাপ্লাই দিলেও তো আর রেজোন্যান্স সংগঠিত হবে না, তাই কি না? ব্যাপারটা হচ্ছে আমি এরকমভাবে বুঝবো, এক্সেল আর এক্সি কী করা লাগবে, সমান করা লাগবে। যদি সিরিজ সার্কিট একবার এক্সেল আর এক্সি সমান করতে পারলেই ভিএল আর ভিসি কী হয়ে যাবে, কারণ কারেন্ট যেহেতু প্রত্যেকের জন্য কি সমান, তাহলে ভিএল ভিসি সমান হয়ে গেল, দেন বুঝবো কি রেজোন্যান্স সংগঠিত হয়ে গেছে। তাহলে এখন আমার একটা প্রশ্ন হতে পারে, ভাই আমি এক্সেল আর এক্সিকে ভ্যারি করে 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 আমি কি দুটোকে সমান করবো কিনা, সমান করবো, দেন এক্সেল এক্সি সমান হলে কারণ যদি একই ভিএল ভিসি অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। তাহলে আমরা আপাতত কী করা, এক্সেল আর এক্সি কী করা, সমান করা। এখন তাহলে এক্সেল আর এক্সি কীভাবে সমান করতে পারি, এক্সেল ইকুয়াল আমরা কী বলতে পারি 2π FL, তাই কি না মিরাজ? এক্সেল ইকুয়াল আমরা কী বলতে পারি 2π FL, আর এক্সি ইকুয়াল টু আমরা কী বলতে পারি 2π FC বলতে পারি। তার মানে দেখো তো মিরাজ, এই এক্সেল কার উপর ডিপেন্ড করতেছে, এর উপর ডিপেন্ড করতেছে, আর এক্সি কার উপর ডিপেন্ড করতেছে সি এর উপর। কিন্তু আমি তো একবারের জন্য বলি নাই তুমি এলটাকে চেঞ্জ করো, আমি তো একবারের জন্য বলে সি চেঞ্জ করো। তাহলে এক্সেল ডিপেন্ড করবে কার উপর ভাই, 2π তো কনস্ট্যান্ট, 2π তো কনস্ট্যান্ট, তাহলে বাকি আছে কি ফ্রিকোয়েন্সি, বাকি আছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যদি কার ফ্রিকোয়েন্সি, এটা সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি, তার মানে আমি যদি এই সোর্সের উপর কী দেখাইছি, ভ্যারিয়েবল দেখাইছি না, এই চিহ্ন মানে কি সোর্স ভ্যারিয়েবল, কিন্তু সোর্সের আমি কী ভ্যারি করতেছি, সোর্সের আমি ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছি, কী ভ্যারি করতেছি, ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছি। তার মানে চিন্তা করতো আমি যদি এর ফ্রিকোয়েন্সি বাড়াই মিরাজ, তাহলে এর এক্সেলও কী হবে, বাড়বে, কিন্তু অপোজিট দিকে এক্সি কী হবে, কমবে। কেন? কারণ ফ্রিকোয়েন্সি কোথায় আছে, নিচে আছে, ব্যস্তানুপাতিক না। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ালে এর এক্সেল কী হবে, বাড়বে, আর ফ্রিকোয়েন্সি কমলে, ফ্রিকোয়েন্সি বাড়লে এর এক্সেল বাড়বে, কিন্তু ফ্রিকোয়েন্সি কী হবে বাড়ে, তাহলে এর এক্সি কী হবে, কমবে না। তাহলে চিন্তা করে কোনো একটা সিচুয়েশন আমি এরকম বলে দিলাম, তবে এক্সেলের মান আছে হচ্ছে 200, তাই কি না, আর এক্সির মান আছে হচ্ছে তোমার 20 নয়ন। এখন বলো কী দেওয়া আছে ভাই, এক্সেল দেওয়া আছে 200 আর এক্সি দেওয়া আছে কত 20,
তাহলে বলছে তোমাকে রেজোনেন্স ঘটাইতে হবে। এখন বলো তুমি কি ফ্রিকোয়েন্সি কমাবা নাকি বাড়াবা? তাই কি না? এবার বুঝছিস না বুঝিস নাই? মিরাজ বুঝো নাই? এক্সেল কত 200 আর এক্সি কত 20। তাহলে এই দুজনকে সমান করতে হলে কি করতে হবে? একে কি করো কমাই দাও, আর একে কি করো বাড়াও। তাহলে কে একজন একজন কমবে 200 থেকে কমতে 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 মনে করো 50 বা 100, আর 20 থেকে বাড়তে 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 কত হবে 100। তখন দুজন কি হয়ে যাবে সমান হয়ে যাবে, তখনই কি রেজোনেন্স সংঘটিত হবে। তাহলে কি একটা কমবে একটা কি হবে কমবে বাড়বে কমবে বাড়বে কমতে বাড়তে বাড়তে কমতে, তাহলে কি একসময় দেখা এক্সেল এক্সি সমান হয়ে গেছে, তখন বুঝবো আমরা কি সার্কিটের রেজোনেন্স সংঘটিত হয়েছে। এবং যেই ফ্রিকোয়েন্সিতে এই যে রেজোনেন্স সংঘটিত হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। কি বলা হচ্ছে? যেই ফ্রিকোয়েন্সি সার্কিটে কি সংঘটিত হচ্ছে রেজোন্যান্স সংঘটিত, তাকে কি বলা হবে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? তাহলে আমি সার্কিটের রেজোন্যান্স সংঘটিত ঘটাতে পারবো কীভাবে? আমি কী করবো, সার্কিটের যে সাপ্লাই আছে ওই সাপ্লাই কী চেঞ্জ করবো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবো। যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় তাহলে এক্সেল কে বাড়বে, ওদিক দিয়ে এক্সি কী হবে কমবে। তাহলে এই সিনারিতে কি এক্সেল কমাইতে হবে আর এক্সি কি, তাহলে একজন বাড়তেছে একজন কি হচ্ছে কমতেছে, কমতে 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 দুজনের মান কি এক সময় সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কী করতে হবে কমাইতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সংখ্যা বোঝা গেছে। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি পরিচয় কি? যে ফ্রিকোয়েন্সি সার্কিটে কি সংঘটিত হয় রেজোন্যান্স সংঘটিত হয় তাকে বলা হয় কি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। কিন্তু কি এখনো ঘুমাচ্ছিস নাকি কি মিরাজের কি? ওকে, তাহলে আমরা কিছু টপিক শুরু করলাম রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, এবং তোমাকে ফিল দিবে যে আসলে আমরা কি করতেছি কি না করতেছি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করা কি দ্বারা? এফ আর দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এফ আর দ্বারা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হয়। তাহলে ভাই নয়ন কি বললাম, এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যখন আমি সেট করব সোর্স ফ্রিকোয়েন্সিটাকে, আমি যখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সেট করবো চেঞ্জ করে করে, তখন সার্কিটে কী ঘটবে এক্সেল আর এক্সি কী হয়ে যাবে? ডাউট আছে কোনো প্রকার? এই এক্সেল আর এক্সি দুজন কি সমান হয়ে যাবে। তাহলে এবার আসো, তাহলে এক্সেল ইকুয়ালটা আমি কী বলতে পারি 2π এফ এল, সরি 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 উল্টো হয়ে গেল। হ্যাঁ, তাহলে এক্সেল ইকুয়াল কত মিরাজ? মিরাজ ভুল হতে পারছো না কেন? 2π এফ এল আর এক্সি কত বলো 1/2π এফ সি। তাহলে এই অবস্থায় দুজন সমান হবে, এই অবস্থায় ওই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কী বলবো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ওটাকে আমরা কী বলবো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাই কি না? তাহলে এটা থেকে আমরা কী বল করতে পারি গুণ হয়ে যাচ্ছে না, তাহলে কত এফ আর স্কোয়ার থাকলো, আর এসবগুলো নিচে নামে তাহলে কত হবে মিরাজ 1/4π স্কোয়ার, আর কি থাকে এলসি। তাহলে স্কোয়ারের পাশে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে কত 1/2π রুট ওভার কি থাকবে এলসি। তাহলে এই সেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, আর এই সেই কি তোমার সেই এল, আর এই সেই তোমার কি সি। তার মানে এই সূত্রটা কিন্তু খুবই কাজের সূত্র, আমরা কিন্তু এর মিনিং বুঝি না, আসলে সূত্রটা বের করে লাভ হলো কি, বুঝতে পেরে গেছে? কারণ ধরো এই জায়গায় এক্সেলের মান সবসময় দেওয়া থাকবে না, কোনো সময় এক্সেলের মান দেওয়া থাকবে না। প্রশ্ন দেওয়া থাকবে কার মান? এমন মান দেওয়া থাকবে যাতে ফ্রিকোয়েন্সি ভ্যারি করলেও ওই মানের কি না হয় চেঞ্জ না হয়। এক্সেল তো চেঞ্জ হয়, তাহলে এক্সেল দেবে না, দেবে না এল দেবে। কি দেবে? এল দেবে। এল কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে? এল তো মান, অ্যাবসলিউট মান। সি এগুলো কি মান? অ্যাবসলিউট মান। কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে এক্সেল চেঞ্জ হয়, কি চেঞ্জ হয়? এক্সি চেঞ্জ হয়। তাহলে তোমাকে বলে দিল মনে করো এল এর মান বলে দিল, আর বলে দিল কার মান? সি এর মান বলে দিল। কার মান বলে দিল? এল এর মান বলে দিল, কার মান বলে দিল? তাহলে তুমি কত ফ্রিকোয়েন্সি দিলে এই দুটো কি আসবে রেজোন্যান্স, এই সার্কিটের রেজোন্যান্স সংঘটিত হবে, সেটা ফর্মুলাকে বলে দেবে। এই সেই ফর্মুলা, আমি এল এর মান বসাবো, আমি সি এর মান বসাবো, দেন আমাকে বলে দিবে যে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স সংঘটিত। ইফেক্টিভ ফর্মুলা কিনা? অবশ্যই ইফেক্টিভ। যে আমার এল এর মান বলে দিল, সি এর মান বলে দিল, আমি কিন্তু যে কোন ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স সংঘটিত সেটা বলে দিতে পারবো। এতে সুবিধা হয়েছে কি, যত এল এর মানই দিক না কেন, হাজার হাজার এল এর মান দিক না কেন, হাজার হাজার সি এর মান দিক না কেন, রেজোন্যান্স সংঘটিত হচ্ছে কয়টা? একটাই না? বোঝা গেছে? এবং মজার বিষয় দেখো তো, চিন্তা করো তো, এই এফ আর এর মান, এই যে এফ আর এর মান, এই এফ আর এর মান কি 2-3টে হওয়া সম্ভব না একটাই হওয়া সম্ভব? একটাই হওয়া সম্ভব না, নাকি 4-5টা হওয়া সম্ভব? একটা হওয়া সম্ভব। তাহলে একটা এল আর একটা সি, এদের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কয়টা হবে? তার মানে এদের মাঝে একটা ফ্রিকোয়েন্সি আছে যাতে এরা কি এক্সেল এক্স সমান। এরকম 10-12টা ফ্রিকোয়েন্সি না, এরকম না যে ভাই এফ এর মান বাড়ালাম, দুজনকেই বাড়ালাম, বাড়াতে 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 বেড়ে বেড়েও মিললো,
আবার কমানো শুরু করলাম, দুজন কমতে কমতে কী হলো, মিললো, এরকম না। যে কোনো একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি তারা কী হবে, এক্সেল আর এক্সি ম্যাচ করবে, অর্থাৎ রেজোনেন্স সংগঠিত হবে। আদারওয়াইজ অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে কি সংগঠিত হবে না, রেজোনেন্স সংগঠিত হবে না। তাহলে এই ফর্মুলা কিন্তু অনেক কিছু বলে দেয়। এই সংখ্যায় বলে দেয় কত, যে সিরিজে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবো কয়টা, সিরিজ সার্কিট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পাবো কয়টা, একটা। কিন্তু মাগার প্যারালাল সার্কিটে যাও, সেক্ষেত্রে কয়টা, দুটো হতে পারে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কয়টা হতে পারে, দুটো হতে পারে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটা হতে, বুঝতে পারা গেছে। কিন্তু সিরিজ হলে চিন্তা করো তো, যে কোনো মানের এল আর যে কোনো মানের সি লাগাই না কেন, অ্যাটলিস্ট কি একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি পাবো, যাতে কী হবে, রেজোনেন্স সংগঠিত হবে। মনে করো এলের মান 2.5 মিলি হেনরি, এলের মান আছে 10 মিলি হেনরি, সরি হ্যাঁ ক্যাপাসিটর মানে 10 মিলি হেনরি, আর ক্যাপাসিটর আছে মনে করো 2.5 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুইজনের জন্য অবশ্যই কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একটা না একটা আছে। কিন্তু বিষয়গুলো মজার হবে তখন যখন মনে করো এই এলটা আর এই সিটা আমরা যদি প্যারালাল লাগাই দিই, তাহলে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কয়টা হতে পারে, দুটো হতে পারে, একটা হতে পারে, আবার কি একটা নাও, কোনো ফ্রিকোয়েন্সি রেজোনেন্স নাও ঘটতে পারে। তাহলে প্যারালাল কেসগুলো আসলে স্পেশাল। তো আমরা এটুকু বুঝলাম যে সিরিজ রেজোনেন্স অ্যাটলিস্ট যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে কি হবেই হবে, এটা কোনো ডাউট নাই। অ্যাটলিস্ট মানে কি ম্যাক্সিমাম একটা, অ্যাটলিস্ট এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ একটা ফ্রিকোয়েন্সিতে কি রেজোনেন্স সংঘটিত হবে। তাহলে হচ্ছে বোঝা গেল নাকি। তাহলে এখানে আমরা আরও বিভিন্নভাবে বলতে পারি। দেখো তো এইটাকে আমরা কি বলতে পারতাম, এটাকে আমরা বলতে পারতাম যে এটাকে আমরা এই ফর্মে না রেখে এক্সেল ইকুয়াল টু এক্স, এটাকে আমরা কি বলতে পারতাম, দেখো তো এক্সেলটা কি ওমেগা এল, কারণ ওমেগার ভেতর কি আছে, 2πf আছে, 2πfl, আর এখানে কত আছে 1/ওমেগা সি। তাহলে রেজোনেন্সকে এই তখন এই যে ওমেগা, এটা কি ফ্রিকোয়েন্সি না, তাহলে এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি বলো, এটা কি ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, না রেডিয়ান না, এগুলো কি ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ আমার কাছে ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ডে থাকে আছে, এগুলো কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা কি শুধু ফ্রিকোয়েন্সি। বুঝতে পারা গেছে। তাহলে এখান থেকে আবার আমরা কি বলতে পারতাম, এখান থেকে আবার বলতে পারি এই ফর্মুলাটাকে আলাদাভাবে বলতে পারি যে ওমেগা স্কোয়ার আপন কত 1 কত এলসি, এবং এই অবস্থার যে ফ্রিকোয়েন্সি এটা কি ওমেগা আর বলতে পারি না, ওমেগা আর অনেক জায়গায় ওমেগা আর দেওয়া, ওমেগা নট দেওয়াটা বললে হচ্ছে, তাই কিনা মিরাজ। তো যাক এটা মনে রাখলে সেফার ইকুয়াল টু কত, এটা মনে রাখলে হচ্ছে যে, অথবা আরেকটা লাইন করো যে ওমেগা আর ইকুয়াল টু কত 1/√ওভার কি এলসি। তুমি এটাও মনে রাখতে পারো, আবার কি এটা মনে রাখতে পারো, ওমেগা আর ইকুয়াল টু কত, আবার কি 2πfr, তাহলে এফআর কে পাশে রেখে দিলে 2π পাশে দিলে আবার কত 1/2π√ওভার এলসি, ঘুরে ফিরে কি কথা, একই কথা কি না। তাহলে যাই হোক না কেন ভাই, মোটামুটি আমাদের এইটা মনে রাখতেই হচ্ছে, বা এইটা একটা মনে রাখলেই হচ্ছে। এখন ঘাবড়ানো যাবে না, কখনো কখনো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনেক বইতে এফআর দ্বারা প্রকাশ করে, কখনো কখনো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট দ্বারা প্রকাশ করে, একটা প্রকাশ করলেই হচ্ছে। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর যদি বলতে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা কি ওমেগা আর অথবা কি ওমেগা নট, এরকম দ্বারা প্রকাশ করে। বুঝতে পারা গেছে। তাহলে ওই ওমেগা আর কিসে থাকবে, এই ওমেগার থাকবে রেডিয়ান পার সেকেন্ডে, তাই কি না। আর এই ফ্রিকোয়েন্সি কিসে থাকবে, হার্টজে থাকবে। ব্যাস হয়ে গেল, পড়া যাবে তো। এই গেল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই টার্মগুলো মনে রাখতে হবে। এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখা আরও সোজা, 1/√ওভার এলসি মনে রাখলে হচ্ছে, আর এফআর ইকুয়াল টু কত 1/2π এলসি। তো মোটামুটি প্রশ্নে যখন বলে ফ্রিকোয়েন্সি বের করতে বলে, প্রশ্ন যখন কি বলে ফ্রিকোয়েন্সি বের করতে বলে, তাহলে তুমি তখন কোনটা বের করবা, একটা বের করলেই হচ্ছে, এটা বের করলে হচ্ছে, এটা বের করলে হচ্ছে, কোনো প্রবলেম নেই, কেউ কাটবে না। আর যে কাটবে না বুঝতে পারবো কি, তার ঝামেলা যে কেটে দিবে, বুঝবে সে জানি না এটারও কি বলে, ফ্রিকোয়েন্সি বলে। এটা ফ্রিকোয়েন্সি, কিন্তু কি ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটা ফ্রিকোয়েন্সি মানে শুধু ফ্রিকোয়েন্সি, ব্যাস শেষ, এতেই বোঝা গেছে নাকি। ফ্রিকোয়েন্সি বের করলে দুটো একটা বের করলেই হবে, কাটার কোনো ভয় নেই। আচ্ছা, দেন আমাদের টপিক হবে ইম্পিডেন্স। কী হবে, ইম্পিডেন্স। এবং ইম্পিডেন্স কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইম্পিডেন্সই তোমাকে অনেক কিছু রিলেট করার তোমাকে অপশান খুলে দেবে আর কি ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্সকে প্রকাশ করবো কি দ্বারা, আমরা জেড দ্বারা। মিরাজ তাহলে বলো জেড ইকুয়াল টু কি, সিরিজ সার্কিট না, আর প্লাস জে অফ কি এক্সএল মাইনাস কি এক্সি। ওকে, তাহলে জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মানে কত ওমেগা এল মাইনাস কত হবে 1 কত ওমেগা সি, তাই তো নাকি। এক্সএল ইকুয়াল টু 2πfl, এক্স ইকুয়াল টু কত 1/2πfc। তাহলে ওমেগা তো এখানে আছে, ঢুকলাম যাবার কারণ আছে, দেখো এদিকে, বুঝতে পারা গেছে। দেখো এদিকে ওমেগা এল আর কত ওমেগা সি, কারণ আমরা জিনিসগুলো একটু মিনিমাইজ করার ট্রাই করতেছি।
একটু মিনিমাইজ করা, তুই কেন বলছিস এখানে 2πf কেন লিখলাম না, এরকম কিছু নাকি? 2πf লিখে নেই কেন, একটু মিনিমাইজ করা ট্রাই করতেছি। কারণ দেখ যদি 2πf লিখি তাহলে কিন্তু বেশ বড় সড়ো হয়ে যাবে, কারণ এর যখন স্কোয়ার করবো তখন সে পুরো 2πf লেখো, আবার 1/2πfc লেখো, তারপর দেন কি স্কোয়ার করো। তো একটু মিনিমাইজ করার জন্য একবারে আমরা সংক্ষেপে কী বলে দিচ্ছি, সংক্ষেপে আমরা কী বলে দিলাম, এখানে ওমেগা ছিল, তাহলে এখানে জেড এর কী বের করবো আমরা, এইদিকে মিরাজ এদিকে জেড এর আমরা কী বের করছি, মান বের করতেছি না, তাহলে মান বের করার উপায় কি, √r রিয়াল এর স্কোয়ার প্লাস কি, তাহলে রিয়াল এর স্কোয়ার প্লাস কত হবে ইমাজিনারি, ইমাজিনারি কত ওমেগা সি এর ওপর কি স্কোয়ার। ওকে, এটা তো ক্লিয়ার, তো জেড এর মান চলে গেল। আচ্ছা ওকে, দেখো তো ভাই তাহলে এবার একটা মান হিসাব করতে চাই, তাহলে দেখো তো এই জেড কার উপর ডিপেন্ড করতেছে মিরাজ, আর এর উপর ডিপেন্ড করতেছে, ওমেগার উপর ডিপেন্ড করতেছে, এল এর উপর ডিপেন্ড করতেছে, ওমেগার উপর আর কার উপর, সি এর উপর ডিপেন্ড করতেছে। কিন্তু ভাই এর আর কি চেঞ্জ করা সম্ভব, এই যে এর আর কি, আর কি ফিক্স করে দেওয়া হয়েছে না, আর চেঞ্জ করা সম্ভব, এর এল চেঞ্জ করা সম্ভব, এর সি চেঞ্জ করা সম্ভব, কিন্তু এর এক্সেল সম্ভব, এক্সি সম্ভব। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্ম কে দাঁড়াচ্ছে, কনস্ট্যান্ট টার্ম দাঁড়াচ্ছে আর, কনস্ট্যান্ট টার্ম দাঁড়াচ্ছে কি এল আর কি সি, কিন্তু কনস্ট্যান্ট না কে ওমেগা, ওমেগা ভ্যারি করতে পারবো না। এবং আমাদের প্রসেস রেজোন্যান্স ঘটানোর যে প্রসেস সেটা কেমন ছিল, এর কি চেঞ্জ করো, আরে ভাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করো যে কথা, ওমেগা চেঞ্জ করো একই কথা, কারণ ওটাও ফ্রিকোয়েন্সি এটাও কি, কিন্তু এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এই যায় আর কি, এছাড়া কোনো ব্যাপার না, বুঝতে পারছো না, বোঝা নাই, তাহলে এটা কি চেঞ্জ করবো, তাহলে অনলি ভ্যারিয়েবল কে ভাই ওমেগা, তাহলে আমরা ওমেগা 3টা মান নিব, ওমেগা ইকুয়াল টু 0, ওমেগা ইকুয়াল টু ওমেগা সি বা ওমেগা নট, মানে কি রেজোন্যান্স অবস্থার ওমেগা নেব, আর কি ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি নেব। তাহলে কি আমরা ওমেগা মানে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, শুরুতে কত 0, এরপরে কত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাড়াইতে 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 রেজোন্যান্স, এরপরে কি রেজোন্যান্স থেকে বাড়াইতে 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 ইনফিনিটি, দেখি আমার ইম্পিডেন্স কার্ভটা কীরকম ভ্যারি করে, বুঝতে পারছো না, বোঝা নাই। তাহলে শুরুতে আমরা ফ্রিকোয়েন্সি রাখলাম কত 0, তাই কি না, তাহলে যদি আমরা শুরুতে ফ্রিকোয়েন্সি রেখে 0 রাখি, তাহলে 1/a ওমেগার মান কত 0, তাহলে 1/0 মানে কত ইনফিনিটি, তাহলে সামথিং মাইনাস ইনফিনিটির উপর কি স্কোয়ার, তাই কি না, তাহলে এই পুরোটা কি চলে ইনফিনিটি, আরে ভাই ইনফিনিটিকে রুট করে তাও কি আসবে ইনফিনিটি, তাহলে তখন ইম্পিডেন্সের মান দাঁড়াবে হচ্ছে ভাই ইনফিনিটি, হয়ে গেল। এবার আসো মিরাজ, এইবার ফ্রিকোয়েন্সি কি বাড়াইতে 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 গেছি কোথায় রেজোন্যান্স অবস্থায়, তাহলে ওমেগা রেজোন্যান্স কি আর অথবা নট, ওমেগা নট, তাহলে যখন ওমেগা নট নেব তখন এই দুটো টার্ম কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে না, কারণ রেজোন্যান্স অবস্থা এক্সেল আর এক্সি কি, তাহলে এই টার্ম আর এই টার্মের দুটো কী হবে কাটাকাটি হবে, তাহলে কাটাকাটি মানে 0, কাটাকাটি মানে কত 0, তাহলে এটা 0 আর রুট ওভার শুধু কি থাকবে আর স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে শুধু জেড থাকবে কত, শুধু জেড থাকবে কত আর, এবং রেজোন্যান্স অবস্থায় জেড পাই এটাই কি জেড মিনিমাম জেড, কারণ এর মান তুমি যতই কম বসাও না কেন টোটাল মান কী হবে বেড়ে যাবে না, তাহলে একমাত্র কমানো সম্ভব কত, শুধুমাত্র 0তে আনাই সম্ভব, এটাকে 0 করে আরে আনা সম্ভব, এর নিচে আর কি রেজিস্ট্যান্স, এর নিচে আর ইম্পিডেন্স বাড়ানো সম্ভব না, বুঝতে পারছো না, বোঝা নাই মিরাজকে এই জিনিসটা ক্লিয়ার নাকি। আচ্ছা এবার ওমেগা বাড়াইতে বাড়াইতে রেজোন্যান্স নিয়ে নেবো আর কি, আবার বাড়াইতে বাড়াইতে ইনফিনিটি নেবো, তাহলে ওমেগা ইকুয়াল টু নেবো কোথায় ইনফিনিটি, তাহলে যাও, তাহলে জেডে কেমন হবে, এটা কি ইনফিনিটি না, এটা কি ইনফিনিটি না, তাহলে 1/∞ মানে কত 0, কোচিংয়ে বলছিলাম ক্লাস নেওয়ার সময় লাইটের 1/∞ মানে 0, 0 হইলেও এটা কি এর ভিতর কি আছে ইনফিনিটি আছে, তাহলে ইনফিনিটি মাইনাস 0 স্কোয়ার কি ইনফিনিটি, আবার ইনফিনিটি প্লাস সামথিং কি ইনফিনিটি, সব কী হয়ে যাবে সেই তোমার ইনফিনিটি, শেষ হয়ে গেল। তাহলে এইবার আমি কার বাঁকায় ফেলতে পারবো, দুম করে কী করে ফেলতে পারবো, আমি কার বাঁকায় ফেলতে পারবো, তাহলে কার বাঁকানোর জন্য যেটা করতে পারি, তাহলে আমি দেখো তো ভাই এখানে ভ্যারিয়েবলকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে জেড আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ওমেগা, অর্থাৎ ওমেগা চেঞ্জ করতেছি তার কারণে কী চেঞ্জ আছে জেড আমার চেঞ্জ আছে, সেটা দেখবো আর কি। এই বরাবর আমি কি রাখবো সেই জেড, আর এই বরাবর আমি কি রাখবো ওমেগা ফ্রিকোয়েন্সি রাখলাম, তাহলে দেখো তো ওমেগা যখন 0, ওমেগা যখন 0তে তখন জেড তখন কি ইনফিনিটি না, তাহলে ইনফিনিটি মানে কি জেড তখন কি অসীমে আছে এরকম, তাহলে এই সেই এই বরাবর এই যেরকম এরকম একটা পজিশন আছে, এরকম টাচ করে যাওয়া মানে কি অসীমে গিয়ে কোনো না কোনো সময় সে মিলবে, তাহলে ওমেগা যখন 0 তখন এ আছে কোথায় ইনফিনিটিতে,
তাহলে আবার কি ইনফিনিটি থেকে কমতে 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 কোথায় আসলো আরে, তাহলে ইনফিনিটি থেকে মানে কি ওমেগা 0, ওমেগা বাড়াচ্ছি না, বাড়তে 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 এইটা হচ্ছে কি তোমার সেই ওমেগা নট, তাই কি না? তখন ইনফিনিটি থেকে কমতে 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 কত হবে আর আসবে, তাহলে ইনফিনিটি থেকে কমতে 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 এই যে সেই কি চলে আসলো, সে এই যে আরে চলে আসলো, এই যে ইনফিনিটি কমতে কমতে। আবার ওমেগা কি আরও বাড়াচ্ছি না, ওমেগা যখন বাড়বে তখন আস্তে আস্তে আবার আর থেকে কই চলে যাবে, ইনফিনিটি চলে যাবে, তাহলে আবার সে কই চলে যাবে, ঘুরে ফিরে কই চলে যাবে, সে ইনফিনিটি চলে গেল, তাই না? এবং এই তোমার সেই ওমেগা ইনফিনিটি এবং ইনফিনিটি চলে গেল। এই হচ্ছে তোমার সেই ইম্পিডেন্স কার্ভ। খুব কঠিন নাকি? ইম্পিডেন্স গ্রাফ ম্যাথের উপর ইম্প্যাক্ট নাই কোনো এর। হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি। দেখবা তোমাদের বইতে আমরা যখন সামারি টানবো দেখবো যে এই টাইপের গ্রাফ বইতে আছে। কীভাবে আসলো, এইভাবে কেন আসলো, এরকমভাবে বোঝা গেছে এখন নাকি? তাহলে আমাকে যখন 0 তখন ইনফিনিটিতে বাড়াতে বাড়াতে দেখলাম জেড কি কমবে, ইম্পিডেন্স কমতে 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 কত কমবে, আবার কি ওরকমভাবে বাড়বে না? যাক, তাহলে এই অবস্থায় মিরাজ যে ইম্পিডেন্সটা পাবো সেটাই কি মিনিমাম না? দেখো তো ইম্পিডেন্স কার নিচে নামছে না, তাহলে এই অবস্থায় ইম্পিডেন্সটাকে মিনিমাম এবং তার মান কত আর না। তাহলে দেখো তো এই জায়গায় এই পজিশনে এটা কি সেই ওমেগা নট না, এটা কত 0 না? তাহলে ওমেগা নট অবস্থায় রেজোন্যান্স অবস্থায় এই অবস্থায় কি এক্সেল আর কি এক্সি কি এসে সমান এসে না? কিন্তু এর একটু সরে যাও, এক্সেল এক্সি সমান, একটু সরে যাও, রেজোন্যান্সের আগেও সমান না রেজোন্যান্সের, তাহলে এইখানে কত হবে, এখানে কত হবে? এক্সেলের মান কি বেশি হবে নাকি এক্সের মান কম হবে? এটা কমন সেন্স কাজে লাগাবো আমরা, একেবারে কমন সেন্স কাজে লাগাবো। তার মানে ওমেগা নট হচ্ছে আমার একটা রেফারেন্স অবস্থার একটা ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি এই পজিশনে সব কি কম ফ্রিকোয়েন্সি না, সব ফ্রিকোয়েন্সি কম না? তাহলে ফ্রিকোয়েন্সি এই সাইডে কম, তাহলে ফ্রিকোয়েন্সি কমলে কে কমে, এক্সেল কমে নাকি এক্সি কমে? এক্সেলের মান কম, ফ্রিকোয়েন্সি কম মানে কার মান কম? এক্সেলের মান কম। তার মানে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি ভাই এই জোনে কি এক্সেল কম এক্সি বড়। পরে আবার কি ফ্রিকোয়েন্সি আবার কি বেড়ে গেছে না অনেক, ফ্রিকোয়েন্সি বাড়া মানে কে বাড়া? এক্সেল বাড়া, কিন্তু এই ফ্রিকোয়েন্সি বাড়া মানে এক্সেলই তো বাড়া, এক্সেল বাড়া বলি আসতেছি, ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি এক্সেল বাড়া না? কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তেছে তার মানে এক্সি কি হচ্ছে কমতেছে, তাহলে এই জোনে কি ফ্রিকোয়েন্সি বড় তার মানে কি এক্সি কম কিন্তু এক্সেল কি বেশি। মিরাজ কি মাথায় কিছু ঢুকতেছে না? তাহলে এক্সেল গ্রেটার দ্যান কত হবে এক্সি, বুঝতে পারা গেছে? তাহলে আমরা মনে করো যে এই ক্যালকুলেশন আমরা করবো মিরাজ, এখনই করবো যে এই যে এক্সেল কেন এটা বড় হবে এটা বড় হবে, তাই কি না? তাহলে এটা দেখে আমরা ডিসিশন নেবো একটু পরে, যে আমরা এটা প্রুফ দেখবো যে আসলে এরকম হয় কিনা। তাহলে বোঝা গেছে? হ্যাঁ, আপাতত একটা কি বলে লামসাম হিসাব বোঝা গেছে নাকি? এটা যদি তোমার রেজোন্যান্স অবস্থার হয় তাহলে এই দিকে ফ্রিকোয়েন্সি থাকে কম, তাহলে ফ্রিকোয়েন্সি কম মানে এক্সেলের মান কেমন কম, তাহলে এক্সেলের মান কম আর এপাশে কি এক্সির মান, এক্সেলের মান কম এপাশে কি এক্সেলের মান বেশি। তাহলে এখন আমার বলো এক্সেলের মান যদি কম হয় তাহলে ডমিনেট করবে কে? এক্সেল ডমিনেট করবে, ডমিনেট মানে যার আধিপত্য বেশি, তাহলে ডমিনেট করবে কি এক্সেল নাকি এক্সি? এই জোনে কে ডমিনেট করবে? এক্সি ডমিনেট করবে, কারণ এক্সি কি বড়। তাহলে এখানে ডমিনেট করবে কি ক্যাপাসিটর, এখানে ডমিনেট করবে কি ক্যাপাসিটর, আর এখানে ডমিনেট করবে কে ইন্ডাক্টর। তাহলে ক্যাপাসিটর যদি ডমিনেট করে তাহলে সেই পাওয়ার ফ্যাক্টরকে লিডিং না ল্যাগিং? লিডিং। এই ক্যাপাসিটর কোন পাওয়ার ফ্যাক্টর দেয়, লিডিং না ল্যাগিং? লিডিং দেয়। তাহলে এখানে কোন পাওয়ার ফ্যাক্টর কাজ করবে? লিডিং পাওয়ার ফ্যাক্টর কাজ করবে। আর এখানে কোন পাওয়ার কাজ করবে? যদি এক্সেল বেশি তাহলে ডমিনেট করবে কি ইন্ডাক্টর, তার মানে কি এই পাশে কি ল্যাগিং। সহজ হিসাব, ঠিক আছে? বুঝতে পারছিস? দেখবি যে এরকম লেখা থাকে এই জায়গায় যে এই পার্টটা কি লিডিং। লিডিং মানে কি ভাই? এই পার্টটা কি ক্যাপাসিটিভ না? আর এই পার্টটা কি এক্সেল বড়, এটা কি ইন্ডাকটিভ না? তাহলে ইন্ডাকটিভ মানে এই পার্টটা কিসের মতো বিহেভ করে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মতো বিহেভ করে। বুঝতে পারছ? এই বোঝা গেছে নাকি? তাহলে ভাই এই পাশে লিডিং আর এই পাশে কি ল্যাগিং, তাহলে মাঝখানে এই জায়গায় কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কারণ এক্সেল ইকুয়াল টু এক্সি, এক্সেল আর এক্সি কি কাটাকাটি হবে, শুধু কি থাকবে আর থাকবে। তাহলে পি কি পিওর রেজিস্টিভ সার্কিট, পাওয়ার ফ্যাক্টর কে ইউনিটি। তাহলে এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে কত ভাই? এই তোমার সেই ইউনিটি। বোঝা গেছে এক্সপ্লেনেশন ইম্পিডেন্স গ্রাফের?
সুন্দর করে দাগ দেবা, এত কিছু বোঝা থাকে, এভাবে দাগ দিবা, এই পাশ লিডিং ও পাশ কি ল্যাগিং, শুরুতে লিডিং পরে কি ল্যাগিং। তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হয় যে একেবারে শুরুতে ফ্রিকোয়েন্সি 0 থেকে বাড়ানো স্টার্ট করি, তাহলে প্রথম দিকে সার্কিটে কি লিডিং নাকি ল্যাগিং? প্রথম দিকে লিডিং, কারণ ফ্রিকোয়েন্সি কম, ডমিনেট করবে কি এক্সি ডমিনেট করবে, কারণ ফ্রিকোয়েন্সি যার কম এক্সি তার কি বেশি, তাহলে শুরুতে ফ্রিকোয়েন্সি কম ডমিনেট করবে এক্সি। চলতে চলতে কোনো এক সময় কি রেজোনেন্স সংঘটিত হবে, রেজোনেন্স পর আবার ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তাহলে এবার যদি ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে কী হবে, এক্সেল ডমিনেট করবে, কিন্তু এক্সি ডমিনেট কমে যাবে, ডমিনেশন কমে যাবে, তাহলে কি ইন্ডাকটিভ তাহলে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের মতো ট্রিট করবে। বুঝতে পারা গেছে তো নাকি? ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইম্পিডেন্স গ্রাফ চলে গেল। এটাকে প্রুফ দেখবি নাকি? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ইম্পিডেন্স ভার্সেস ওমেগা গ্রাফ, ইম্পিডেন্স ভার্সেস কি গ্রাফ। তাহলে এইটার একটু প্রুফ এই যে এটা তো মুখে মুখে হলো নাকি, যে থিওরিটিক্যাল কথাবার্তা যে ওমেগা বাড়লে ওমেগা কম, তাহলে কি এক্সেল কি এক্সেলও কম কিন্তু এক্সি কি বেশি, এক্সি তো উল্টা, এক্সি ফ্রিকোয়েন্সির কি উল্টা। আচ্ছা এইটা একটু আমরা দেখে নিই, দেখতে ভাই। তাহলে 3টা জোনে ভাগ করলাম আমরা এটা, প্রথম জোনে কি ওমেগার মান ওমেগা নট থেকে কম, পরের জন্য ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, পরের জোনটা কি ওমেগার মান ওমেগা নটের থেকে বড়। তাহলে 3টা জোন, প্রথম জোনটা কি ওমেগার মান ওমেগা নট থেকে কম। এই কথাবার্তা কিন্তু আমরা জাস্ট একটু ম্যাথমেটিক্যালি দেখা ট্রাই করতেছি, আমরা কি থিওরিটিক্যাল কথাবার্তা শেষ, যে ওমেগা ওমেগা নট আরেকটা জোন ভাগ করলাম কি ওমেগা গ্রেটার দেন কত হবে ওমেগা নট। তাহলে বলো, তাহলে এখানে তোমার কাছে ওমেগা নট আছে, তাহলে দুই পাশে কি স্কোয়ার লাগাও, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? তাহলে এই ওমেগা স্কোয়ার থাকলো, দেখো তো দিকে এই ওমেগা নট ইকুয়াল টু কি বলছিলাম 1/√LC, ওমেগা নট বলো ওমেগা আর বলো যাই বলো না কেন সেটা 1/√LC, 1/√LC কি এলসি, তার উপর কি আছে স্কোয়ার আছে, তাহলে ওমেগা স্কোয়ার থাকলো, সেটা কত কি থাকে 1/কি থাকে এলসি থাকে, তাই কি না? তাহলে দেখতো ভাই, তাহলে এই এল এখানে নিয়ে যায়, তাহলে ওমেগা এল সরি এল দ্বারা গুণ করলাম দুই পাশেই। ও আচ্ছা, আবার সরি এখান থেকে আবার কি করছে যেটা, হ্যাঁ দেখতো এই পাশে কি আমরা ওমেগা এল দ্বারা এটাকে এরকম লিখতে পারি 1/ওমেগা সি, দেখতো পারি কি না? বুঝতে পারছো মিরাজ? ওমেগা স্কোয়ার 1/LC, তাহলে একটা ওমেগাকে রাখলাম এই পাশে, আটটা ওমেগা পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায় 1/ওমেগা, আর এই পাশে এলকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এই পাশে কি থাকলো ওমেগা এল, এই পাশে কি থাকলো, তাহলে দেখো তো এই যে ওমেগা এল ইকুয়াল টু কি বলতে পারি ভাই এক্স এল বলতে পারি, এক্স এল ইকুয়াল 2πfl, এটাকে আমরা কি বলতে পারি এক্সি বলতে পারি। প্রমাণ আসছে আসছে কিনা, যে তার মানে এক্সেল ইজ লেস দ্যান কত হবে এক্সি, ওইটা দেখে এই ইকুয়েশন দেখে বুঝতে পারো, আবার কি ওই সেই আমরা যে থিওরি বললাম ফ্রিকোয়েন্সি কম এক্সেল কম, ব্যাস শেষ। হ্যাঁ ওইটাই ভালো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। এবার দেখো তো এদিকে আসো, তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, তাহলে ওমেগা স্কোয়ার লাগাও দুই পাশেই প্রথমে, এরপরে কত ওমেগা নট ওমেগা স্কোয়ার কত হবে, তাহলে থাকবে এখানে ওমেগা নট স্কোয়ার মানে কত 1/√LC, তার স্কোয়ার করলে কি হয় 1/ কি থাকে এলসি থাকে না, তাহলে ক্ষেত্রে কি বলতে পারি ওমেগা এল, আর পাশে কি বলতে পারি ওমেগা সি বলতে পারি। অতএব কি এক্সএল ইকুয়াল টু কি এক্সি না, এই যে ওমেগা ইকুয়াল টু যখন ওমেগা তখন এক্সএল ইকুয়াল টু এক্সি, এবং তখন পারফেক্ট কত ভাই ইউনিটি, ব্যাস শেষ। তাহলে এবার এখানে আসো, এখানে কি ওমেগা স্কোয়ার আর এখানে কত ওমেগা নট স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার করলে আমরা কি বলতে পারি, না না ওমেগা স্কোয়ার থাকবে, ওমেগা তো যে কোনো ফ্রিকোয়েন্সি জানি, কি ওমেগা নট জানি আমরা, কারণ ওমেগা নট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে কত হবে 1/LC, তাহলে এক্ষেত্রে কি বলতে পারি ওমেগা এল থাকলো, আর এক পাশে কত 1/ওমেগা সি, অতএব এক্ষেত্রে কি বলতে পারি এক্সেল কি বড় আর কি এক্সি ছোট, পারি কি না? তাহলে এক্ষেত্রে এক্সেল বড়, তাহলে ডমিনেট করবে কে ক্যাপাসিটিভ, ডমিনেট করবে কে ক্যাপাসিটর, তাহলে সার্কিট বিহেভ করবে কের মতো ক্যাপাসিটিভের মতো, ক্যাপাসিটিভ মানেই কোনো পার ফ্যাক্টর লিডিং পার ফ্যাক্টর, তাহলে এক্ষেত্রে এক্সেল ডমিনেট করবে না, কে ডমিনেট করবে না এক্সি ডমিনেট করবে না, তাহলে এখানে কি রেজিস্টিভ এবং এর পাওয়ার ফ্যাক্টর কত ইউনিটি, আর এর পাশে কত এটা কি এক্সেল বড়, তাহলে কি সার্কিট ইন্ডাকটিভ, এবং পাওয়ার ফ্যাক্টর কেমন হবে ভাই ল্যাগিং। হয়ে গেল এই সেই তোমার সেই কাপঝাপ করা যাবে তো। তাহলে এইগুলো মোটামুটি ওভারঅল আর কি ইম্পিডেন্সের বোঝা, এত কিছু করা লাগতো না, জাস্ট আমরা একটু এখান থেকে দেখে বলে দিতে পারতাম যে কার কোনটা লিডিং নেই কোনটা ল্যাগিং। তাহলে আমরা এখন থেকে যদি ইম্পিডেন্স আর ওমেগা বলে আমরা কিন্তু দেখেই বলে দিতে পারবো যে কার কে লিডিংয়ে আছে কে ল্যাগিং আছে, কিন্তু এই জিনিসটা হইতো না, বলতে পারতাম না যদি কিনা প্যারালাল রেজোন্যান্স হইতো। বুঝতে পারা গেছে? বলা কষ্ট কিন্তু, বা বলতে পারবো কি পারবো সেসব আমরা দেখবো আর কি। ওকে, তাহলে আপাতত এটা বোঝা যাচ্ছে। যাই হোক।
তাহলে বাকি আছে কি অ্যাডমিটেন্স, তাই কি না? ইম্পিডেন্স হলো, এবার আমরা কি করব অ্যাডমিটেন্স। বাস আমরা তাহলে অ্যাডমিটেন্সটা দেখি একটু। তাহলে এটা কয় নাম্বার? আমরা এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি দেখলাম, তারপরে দেখলাম কত ইম্পিডেন্স, 3 নম্বরে দেবো কি আমরা সেই অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্সকে প্রকাশ করা কি দ্বারা ভাই? ওয়াই দ্বারা। তাহলে ওয়াই ইকুয়াল টু, বলো ওয়াই ইকুয়াল টু কি? সিম্পলি আমরা কি জানি 1/z না মিরাজ? তাহলে এখানে ওয়াই থাকলো নাকি? তাহলে 1/z মানে কত বলো? আর প্লাস জে অফ কি এক্সএল মাইনাস কি থাকবে? এক্সই থাকবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কত বলো? 1/r প্লাস জে অফ কি ওমেগা এল বাই কত হবে? 1/ωc, তাই কি না? তাহলে এখন থেকে আমরা যদি এই জায়গায় যদি ওয়াই এর ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে কী করতে হবে? উপরেরটা উপরেই থাকবে, ওটা আবার বলে ফেলো, আর স্কোয়ার প্লাস কত ওমেগা এল মাইনাস কত সি এর হোল স্কোয়ার না? তাহলে আমরা দেখো তো এই ওয়াইটা ভ্যারি করবে, এই ওয়াইটা ডিপেন্ড করবে কার কার উপর? আর পরিবর্তনশীল না, এল পরিবর্তন না, এল ভ্যারিয়েবল, সি ভ্যারিয়েবল, শুধু ভ্যারি করবে কে? ওমেগা। আমরা কি সোর্সের ফ্রিকোয়েন্সি কি করবো? আমি বারবার চেঞ্জ করাবো না। তাহলে আমরা ওমেগার কটা মানে 3টা মান, প্রথমে 0 রাখবো, রেজোন্যান্স, তারপরে কি ইনফিনিটি। তাহলে ওমেগার মান কত হবে? 0 বলবো। তাহলে ওমেগা কত? 0 না? ওমেগা 0 রাখলে এটা কত হবে? 0। এটা কি ইনফিনিটি? 1/0 মানে কি? হ্যাঁ মিরাজ 1/0 মানে ইনফিনিটি। তাহলে ইনফিনিটির স্কোয়ার, তার সাথে যোগ আছে সামথিং মানে ইনফিনিটি। 1/∞ মানে কত হবে ভাই? অ্যাডমিটেন্স এবার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আসো ওমেগা আমরা কত রাখবো? ওমেগা নট। তাহলে দুটো তো কী হবে? ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে? ওয়াই নটের মান কি থাকবে? 1/r না, এটা হচ্ছে ম্যাক্সিমাম। কীভাবে বুঝলাম ম্যাক্সিমাম? কারণ দেখো তো এই যে আর, এই আরটা কি মিনিমাম না? এই আরটা কি মিনিমাম ইম্পিডেন্স না? মিনিমাম কি ইম্পিডেন্স না? তাহলে এ যদি মিনিমাম হয় নয়ন, তাহলে এ কী হবে? কেন? কারণ এর কি উল্টা আছে না? বুঝতে পারা গেছে? আর কে যদি জেড মিনিমাম বলি, তাহলে তারে উল্টাই দিলে আমরা কি পাবো? ম্যাক্সিমাম। ভুল করা যাবে না কিন্তু, মনে করো পিনিকে ঠেলা এখানে কি বলা যাবে না? মিনিমাম বলা যাবে না, ম্যাক্সিমাম। বুঝছো না? বোঝো নাই? এবার ওমেগা ইকুয়ালটা কোথায় যাবো? ইনফিনিটিতে যাবো। ইনফিনিটি জায়গার সামনে ওয়াই কোথায় বলো? এটা তো ইনফিনিটি, -0 ইনফিনিটি সামথিং বা ইনফিনিটি মানে কত হবে? আবার সেই 0 হবে। তাহলে আগের বার প্রথমে ছিল কি ইনফিনিটি, কমতে 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 কি মিনিমাম, আবার বাড়তে 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 কি ইনফিনিটি। কিন্তু এখানে কি 0, বাড়তে 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 কি ম্যাক্সিমাম, আবার কি আবার 0, তাই কি না? তাহলে এর হচ্ছিল কি শুরুতে কম ছিল পরে বাড়ছিল, আর এর কী হবে? শুরুতে বাড়বে পরে কমবে। তাহলে আমরা যদি এই গ্রাফটা আঁকাই তাহলে কেমন হবে দেখো তো একটু। এটা হচ্ছে কি অ্যাডমিটেন্স, আর এটা হচ্ছে কি তোমার সেই ওমেগা, তাই কি না? তাহলে ওমেগা আমি শুরুতে কত? 0 রাখছি। তাহলে ওমেগা 0, এই অ্যাডমিটেন্সের মানটাও কত হবে ভাই? 0 হবে। তাহলে ওমেগা বাড়াচ্ছি এদিক দিয়ে, তোমার সেই ওয়াইও কি বাড়বে, বাড়তে 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 দেন কি ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম। তাহলে এই অবস্থায় যে ইম্পিডেন্স, এই অবস্থায় যে সেটাকে আমরা কি বলতেছি? ওমেগা নট। আর এরপরে ওমেগা নটের পর আবার কি হবে? ম্যাক্সিমাম পৌঁছে যাবে, কমবে না? তাহলে দেন এই যে আবার আমার কথা হলো, আবার সে একসময় কি 0-তে ফিরে আসবে। তাহলে এই অবস্থায় যে অ্যাডমিটেন্স, সেটাকে আমরা কি বলবো ভাই? ওয়াই ম্যাক্সিমাম বলবো, যেটা মান কত? এই আর এর, সরি 1/r সমান। মেরাজ বুঝতে পারছো না? বোঝা নাই? তার মানে ব্যাপারটা কীরকম দেখো তো, যে ইম্পিডেন্সের গ্রাফ যেরকম, অ্যাডমিটেন্সের গ্রাফ কি ঠিক তার উল্টা, ব্যাস এইটা হচ্ছে কথাবার্তা। তাহলে আমরা যদি দুটোকে একটু মার্জ করে একসাথে লিখি তাহলে কেমন হবে দেখো তো একটু। তাহলে এই বরাবর জেডও প্লট করতেছি, আবার এই বরাবর কি ওয়াইও প্লট করতেছি, কিন্তু এই বরাবর শুধু কি আছে? ওমেগা, তাই কি না? তাহলে ইম্পিডেন্স কেমন ছিল মিরাজ বলে ফেলো? ইম্পিডেন্স কেমন ছিল? প্রথমে কি বেশি, তাই কি না? এরপর কি কমতে কমতে মিনিমাম, আবার কি এরকম হবে না? ওকে, তাহলে এই অবস্থায় আমরা কি পাচ্ছিলাম ভাই? রেজোন্যান্স কন্ডিশন ওমেগা নট, তাই কি না? আর ওয়াইতে কি হবে? ওয়াইতে কি হচ্ছে? ম্যাক্সিমাম হবে না? তাহলে প্রথমে হচ্ছে 0 না, 0 কাছাকাছি থেকে স্টার্ট হবে, এটা উঠে কি হবে? এইখানে গিয়ে আবার কি এই জায়গার ম্যাক্সিমাম।
তাহলে এবং আমরা বাস্তবেও কি জানি অ্যাডমিটেন্স যা ইম্পিডেন্স কি তার উল্টা না? তাহলে দেখো তো এই গ্রাফটা আর এই গ্রাফটা সম্পূর্ণ কি উল্টা না, তাই কি না? এটা ডিল করে হচ্ছে কে? এটা ডিল করছে ওয়াই নাকি? আর এটা ডিল করে কে? জেড। তাহলে এই অবস্থায় ওমেগা লেস দেন ওমেগা নট, এই অবস্থায় কি ওমেগা গ্রেটার দেন ওমেগা নট। ব্যাস এই হচ্ছে তোমাদের সেই ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্সের কাপঝাপ। ওকে।